মেয়েটার বয়স 12 বছর। একটা লোক তার সমস্ত হিংস্রতা বহাল রেখে টেনে ছিঁড়ে ফেলল মেয়েটার গায়ে নতুন ফ্রকটা। নতুনই হবে, ফ্রকের উপর লাল ফুলগুলো এখনো উজ্জ্বল, হয়তো মেলায় পরার জন্য আলমারি থেকে আজই নামিয়েছে। মেয়েটার অবচেতন গালে স্পষ্ট 5 আঙ্গুলের দাগ। লোকটার মতলব খুব একটা সুবিধার নয়। ছোট্ট মেয়েটার নাজুক শরীর পায়তারা খুঁজছে মনুষ্যত্ব। লোকটা মেয়েটার ফ্রক খুলে ফেলে ঝাঁপিয়ে পড়ল। লোকটার বয়স কম হলো 45 তো হবে। এত বড় ভারী শরীরে একটু একটু করে ছোট্ট মেয়েটার শরীরটা ক্ষতবিক্ষত করতে শুরু করলো। ভারী শরীরের প্রতিটি ঝাঁকুনিতে ভূমিকম্পর মতো কেঁপে উঠল মেয়েটার ছোট্ট কোমল শরীর। অবচেতন অবস্থায় কুঁকিয়ে উঠল মেয়েটা। ছোট্ট মস্তিষ্ক পরিস্থিতি ভয়াবহ তার টের পেয়ে চিৎকার করার জন্য উদ্যত হতে লোকটা তার হিংস্র থাবায় চেপে ধরল মেয়েটার মুখ। এত জোরে চেপে ধরল যেন মেয়েটার মুখের অংশটুকু মনে হচ্ছিল মাটির সাথে মিশে যাচ্ছে। অথচ সে তৃপ্তি পেল না। নরপিশাচরূপী মানুষটা ছেঁড়া ফ্রক দিয়ে বেঁধে দিল মেয়েটার মুখ। মেয়েটা ছাড়া পাওয়ার জন্য গোঙালো কেবল। জানোয়ার লোকটা তখন কচি শরীরে নিজের সর্বোচ্চ তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে যখন মেয়েটার সালোয়ারে হাত দিল, ঠিক তখনই শোনা গেল এক আগন্তুকের কণ্ঠস্বর, "শশ, দেয়ার।" অন্ধকারে কারো অস্তিত্ব টের পেয়ে মাত্রাতিরিক্ত ঘাবড়ে গেল লোকটা। ধরা পড়া ভয়ে ঘেমে উঠল চোয়াল। মেয়েটার পবিত্র মুখের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থেকে শুকনো ঢোক গিল। পরক্ষণে উঠে দাঁড়ালো, মাটিতে পড়ে থাকা শার্টটা কুড়িয়ে নিল। আগন্তুকের পায়ের শব্দ তখন খুব নৈকট্য। ভারী আর বিলম্ব করল না, ভাবার জন্য সময় ব্যয় করল না 1 সেকেন্ডও। বিপদের আশঙ্কা টের পেয়ে দ্রুত পায়ে প্রস্থান করলো সেই জায়গায়। একা নির্জন স্থানে ফেলে রেখে গেল মেয়েটার কাঁপতে থাকা অর্ধনগ্ন শরীরটা। আগন্তুক ছেলেটা এগিয়ে এসছে এদিকে, তবে অন্ধকারে খুব একটা ঠাউর করে উঠতে না পেরে সামনে এগুতে নিল। বড় বড় দুটো কদম এগিয়ে আরেক কদম ফেলতে যাবে, তখনই মাটিতে শুয়ে থাকা ছোট্ট মেয়েটার শরীর হোঁচট খেয়ে থুবড়ে পড়ল ছেলেটা। আচমকা পড়ে যায় ব্যথার ভয়ে একজোটে সামান্য চেঁচিয়ে উঠল সে। পরক্ষণে নিজের পাশে শুনতে পেল কারো গোঙানির আওয়াজ। তড়িঘড়ি পাশ ফিরে তাকাতে চক্ষু চড়ক গাছ তার। একটা অর্ধনগ্ন বাচ্চা মেয়েকে ক্ষতবিক্ষত বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে ভয়ে আতঙ্কে জর্জরিত তার মস্তিষ্ক। হবেই না বা কেন? ছেলেটার কিশোর, বয়স 20 বা 22, এর বেশি হবে না। মস্তিষ্ক অপরিপক্বিত, তাই বিপদে শান্ত থাকার মতো কঠিন কাজটা সে করতে পারেনি। তবে কাজকর্মে বোঝা গেল উপস্থিতি বুদ্ধি প্রখর। এমন অশান্ত অপরিপক্ক মস্তিষ্কে সবার প্রথম মেয়েটার নগ্ন শরীর ঢাকার কথা মনে এলো তার। সে দ্রুত হাত চালালো তার শার্টের বোতামে, নিজের শরীরে নগ্ন করে যেন ব্যস্ত হলো বাচ্চা মেয়েটার গায়ে শার্ট জড়িয়ে দেওয়ার কাজে। বাচ্চা মেয়েটা নিজেকে মুক্তি পেয়ে গলা ছেড়ে কাঁদছে। এতক্ষণে অবচেতন থাকার পর নিজের কিডন্যাপকে দেখতে পায়নি সে, না তো শুনতে পেয়েছে তার কণ্ঠ। মেয়েটা ভয়ে বিভ্রান্ত। সে ভাবছে তাকে সাহায্য করে আগন্তুক ছেলেটা তার অপহরণকারী। আর এভাবেই মেয়েটা হাত পা ছুঁড়ে প্রতিহত করতে চাইছে কিশোর ছেলেটাকে। এমতো অবস্থায় ছেলেটা নিজের শার্ট পরিয়ে মেয়েটাকে পরিয়ে দিতে হিমশিম খাচ্ছে ভীষণ। মেয়েটাকে সামলানোর জন্য বলছে, "ডোন্ট ওয়ারি, আই অ্যাম নট অ্যাজ ডেঞ্জারাস, ইউ আর সেফ উইথ মি।" মেয়েটা শুনলো না বুঝলো না। তার গলা ফাটা বাঁচার হাহাকার আর চিৎকার ভারী হলো আকাশ বাতাস। নিশীথে ঘুমিয়ে থাকা গ্রামের মানুষ জেগে গেল। বাচ্চা একটা মেয়ের চিৎকারকে কেন্দ্র করে হৈ হৈ রব পড়ে গেল চারিদিকে। এদিকে কিশোর ছেলেটা মেয়েটাকে সামলানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে অস্থির হওয়া মাত্রই গ্রামের মানুষ ঘিরে ধরল তাদের। তাদের মধ্যে কয়েকজন এসে উদ্ধার করলো বাচ্চা মেয়েটাকে, বাকি কয়েকজন আটক করলো কিশোর ছেলেটাকে। ঘটনার আকস্মিকতায় বেশ ছেলেটা বেশ ঘাবড়ালো। গ্রামের মানুষ তাকে ভুল বুঝছে, কঠিন শাস্তি দিবে এটা অনুধাবন করে নিয়েছে ততক্ষণে। সে আপ্রাণ চেষ্টা চালালো গ্রামবাসীকে বুঝিয়ে বলল, "আই অ্যাম নট এ কালপ্রিট, প্লিজ বিলিভ মি, আই অ্যাম নট এ কালপ্রিট।" ছোটোখাটো ইংরেজি বুঝলেও
উম, ছেলেটার কোনো কথায় বিশ্বাস করলো না গ্রামবাসীরা। ভাবলো শহরের বড়লোক পরিবারে বিগড়ে যাওয়া ছেলে গ্রামে এসে মজা মস্তি করতে, এই সুযোগে ছেলেদের কি আর বিশ্বাস করা যায়? শহরের ছেলে ইংরেজি জানে নিশ্চয়, নি- নিজেকে নিশ্চয় অনেক বড় কিছু ভেবে চলে এসেছে নিষিদ্ধ কামনা মেটাতে। সব হলো বাবা মায়ের দোষ। নিশ্চয় অল্প বয়সে ফোন হাতে দিয়ে ছেলেটার মাথা বিগড়ে দিয়েছে। তবে আর যাই হোক, ছেলেটাকে যেতে দেওয়া যাবে না। গ্রামের মেয়েকে কলঙ্কিত করে বেঁচে ফিরে গেলে নিশ্চয় কিছুদিন পর আবার আসবে অন্য কোনো মেয়ের সর্বনাশ করতে। তারপর বাচ্চা একটা মেয়ে এই বয়সে কলঙ্কিত হলে গোটা জীবন কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হবে নিশ্চিত। মেয়ে মানুষ কলঙ্কের দাগ যে মৃত্যু দিয়ে মোছা যায় না, মৃত্যুর পরেও তাকে মানুষ কলঙ্কিত বলে স্মরণ করে। সব কিছুর বিচার বিবেচনা করে রাত দুটোয় ছোটোখাটো সালিশি বসে মোল্লা বাড়ির উঠোনে। গ্রামের মোল্লা নজরুল এলাকার মুয়াজ্জিম, মসজিদে নামাজ পড়ায়, মাঝে মধ্যে বিয়েটিও পড়ান। যদি এই প্রফেশনাল কাজ নয় তার। সালিশের সাথে শুধু কিশোর ছেলেটাকে বসানো হলো। বাচ্চা মেয়েটাকে নিয়ে ভেতরে বসে আছেন নজরুল মোল্লার স্ত্রী আর এক পুত্রবধূ। বৈঠকে তেমন মানুষ নেই, হাতে গোনা 10 জন হবে। বেশ রাত, মানুষ জানাজানি হলে মেয়েটার নামে বদনাম রটে যাবে নিশ্চিত। তাই সবার আগে বাচ্চা মেয়েটার বাবা মাকে খবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। নজরুলের স্ত্রী বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করলো, নাম কি তোমার? তোমার বাড়ি কোথায়? মেয়েটা কাঁদছে তখন থেকে, ভয়ে তটস্থ তার কণ্ঠ। সে কাঁদতে কাঁদতে বলে, আমার নাম নূর, আমার বাড়ি চাঁদপুর বাগাদি ইউনিয়ন। নজরুলের স্ত্রী বেশ অবাক হলো। মেয়েটার বাড়ি চাঁদপুর বাগাদি, অথচ পাওয়া গেল মুন্সিরহাট। এটা কি করে সম্ভব? নজরুলের স্ত্রী ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলো, এটা তো মুন্সিরহাট মা, তোমার বাড়ি থেকে মেলা দূর, তুমি এইখানে আইলা কি কইরা? নূর ভয়ে ভয়ে জবাব দেয়, আমি জানি না, আমি তো মেলায় আইছিলাম। নজরুল সাহেবের স্ত্রী যা বোঝার বুঝে গেল। মেয়েটাকে মেলা থেকে তুলে আনা হয়েছে এই গ্রামে। এখন রাত 2টা, গাড়ি পাওয়া মুশকিল। মেয়ের বাড়িতে বড়জোর একটা ফোন কইরে জানানো যাবে। আস্তে আস্তে সেই সকাল, এতক্ষণ অপেক্ষা করা যাইব না। আগন্তুক কিশোর ছেলেটা শুরুর দেখে মনে হচ্ছে যে বেশ প্রভাবশালী ঘরের সন্তান। শহরের মানুষ যেহেতু একবার খবর পাইয়া বাপ মা আইয়ে বলে পোলা নিশ্চিত চলে যাবে, আর কলঙ্কিত কইরা থুইয়া যাবে এই নিষ্পাপ বাচ্চা মায়েরে, তাতে হইতে দেওয়া যাইব না। সালিশে সবাই এবার নতুন সিদ্ধান্ত নিল। কিশোর ছেলেটাকে তুমুল মারধর করে বাধ্য করলো মেয়েটাকে বিয়ে করতে। বেশি কিছু প্রয়োজন পড়ল না। ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো তার নিজের নাম। ছেলেটা বিমর্ষ কণ্ঠে বলল, মুসা মাহতাব। তারপর নজরুল মোল্লা জিজ্ঞাসা করলো, তোমার বাবা মায়ের নাম কি? মুসা উত্তর দিল, বাবা মামুন মাহতাব, মা খাদিজা মাহতাব। পর্যায়ক্রমে বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো তার বাবা মায়ের নাম। মেয়েটা বুঝলো না এই নাম জিজ্ঞাসা করার কারণ। সে হেসকে তুলতে তুলতে বলল, আমার নাম নুরি, আম্মার নাম জমিলা বেগম, আর আব্বার নাম বশির। প্রয়োজনীয় তথ্য নিয়ে শুরু হলো বিয়ের কাজ। মুসা হাঁটু ভেঙে বসে আছে উঠোনে, আর নূর ঘরের ভেতরে বসে আছে নজরুলের মোল্লার স্ত্রীর কোলে। দুজনের মাঝখানে গভীর অজানা দূরত্ব। কেউ কারো নাম জানে না। বিয়ে পড়ানোর সময় খেয়াল করে শুনেনি বা শোনার প্রয়োজন মনে করেনি কেউ। এই সম্পর্কের জন্ম নামহীন, পরিচয়হীন। মুসার মস্তিষ্ক অন্য ভাবনারাজ। কোনো রকম কবুল বলে এখান থেকে পালাতে পারলেই বাঁচে সে। অন্যদিকে বাচ্চা একটা মেয়ে নূর, জীবনের চরম দুর্দশায় বাবা মাকে পাশে না পেয়ে এমনিতে অস্থির। বিয়ে নামক পুতুল খেলা নিতান্ত তার কাছে তুচ্ছ। কিছুক্ষণের মধ্যে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। দুই প্রান্তে দুটো অজানা অচেনা অবুঝ হৃদয়ের মানুষ বাধা পড়ল হালাল সম্পর্কে। এই সম্পর্কের কোনো নাম নেই তাদের কাছে, না আছে কোনো পরিচয় টান। নাম বা পরিচয় নিয়ে আপাতত দুজনের কারো মাথা ব্যথা নেই। এ শুধু এক অদ্ভুত নিয়তির পরিহাস, যে পরিহাসে তারা একত্রিত হলো, অথচ কেউ বুঝে উঠতে পারল না কেন। নূরের বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তারা রওনা হয়েছে সাথে সাথে। তবে সকালের আগে আসতে পারবে না হয়তো। তাই আজকের রাতটা উঠোনে থাকার সিদ্ধান্ত নিল সবাই। ছেলেটা যেন পালাতে না পারে, তাই পাহারা দেওয়াটাও গুরুত্বপূর্ণ। দীর্ঘ এক রাতের পর অবশেষে ফুটল ভোরের আলো। দিগন্তে মিশে থাকা কুয়াশা আস্তে আস্তে সরে গেছে। আকাশে উঠে ফিকে রোদ।
ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। নূরের বাবা মা মোল্লাবাড়ির উঠোনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। পাশে শোনা যাচ্ছে বেশ কয়েকজনের বিলাপের করে কান্না আর আর্তনাদ। নজরুল মোল্লার স্ত্রী স্তব্ধ শোকে পাথর হয়ে গেছেন তিনি। নূর মেয়েটা জ্ঞান হারিয়েছে। ঘরে শুইয়ে রাখা হয়েছে তাকে। উঠান জুড়ে ছড়িয়ে আছে রক্তের বন্যা। মাটির গন্ধে মিশে আছে কাঁচা রক্তের কটু গন্ধ। বাতাস ভারী, নিঃশব্দ। কোথাও পাখির ডাক নেই, কেবল মানুষের চিৎকার আর হাহাকার। এক দুজন নয়, সালিসের চেয়ে উপস্থিত 10 জনের ক্ষতবিক্ষত লাশ নিথর হয়ে পড়ে আছে সেদায়। সারা শরীরে অসংখ্য কোপের চিহ্ন রামদা নিয়ে নিশ্চয় করেছে। প্রতিটি শরীর ক্ষতবিক্ষত, রামদার ধারালো আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন। সবচেয়ে বিভীষিকাময় বিষয় হলো কাল রাতে আটকে করা ওই কিশোর ছেলেটা গায়েব। সবার ধারণা করে নিয়েছে ওই ছেলেটাই সবাইকে নির্মমভাবে খুন করে পালিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশেপাশের 10 গ্রামের মানুষ নূরকে দেখার জন্য ভিড় জমালো মোল্লাবাড়িতে। মেয়েটার ছোট বুঝ জ্ঞান নেই বললে চলে। শিশু সুরের সরলতা মরানো জীবন মানে বোঝার আগে মৃত্যু বিভীষিকা দেখছে চোখের সামনে। চারপাশে হইচই, মানুষের ভিড়, কান্নার আওয়াজ তার ভেতরে শিশুসত্তা ভেঙে চুরমার করে দিয়েছে। ভয়ের ভার আর দুঃসহ স্মৃতির আঘাতে পুরোপুরি ট্রমাটাইজ হয়ে গেছে মেয়েটা। এক রাতে হারিয়ে ফেলছে তার শৈশব, তার হাসি আর তার সুন্দর পৃথিবীর প্রতি জমিয়ে রাখা তার সমস্ত বিশ্বাস। এদিকে নূরের বাবা মা মেয়েকে নিয়ে দিশেহারা। ছোট্ট ফুলের মতো মেয়েটা কলঙ্কিত হয়ে গেল আজীবনের জন্য। তার গায়ে লেগে গেল খুনির বইয়ের তকমা, তার উপর ধর্ষিতার অভিযোগ। মানুষের মুখে মুখে তখন নূরের নাম। সবাই সহানুভূতি দেখাচ্ছে, হায় হায় করছে মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে। কারণ মাইয়া মানুষের কলঙ্কের দাগ লাগিয়ে গেলে সেই দাগ মোছা যায় না। সবাই সহানুভূতি মনে রাখলেও ভালোবেসে কেউ হৃদয়ে রাখে না। যে শরীর একবার নোংরা হয়ে যায় সেই শরীর ঘৃণা ব্যতীত ভালোবাসা আশা করে না। সে কেবল পায় বিস্তৃত ঠোঁটের নিচে চাপা দেওয়া সমবেদনা। সাল 2015। সময় কেটে গেছে, নিয়ম করে ক্যালেন্ডার বদলেছে। প্রতিটি ক্যালেন্ডার কুড়ে কুড়ে ভেঙেছে অতীত। নতুন পাতার উন্মোচনা করেছে জীবন বৈচিত্র্যের। নানুপুর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী নূর। অতীত তাকে শেকল পরাতে পারেনি, বন্দি করতে পারেনি 4 দেওয়ালে। 5 বছর পর বছরে সব ভুলে গেছে মেয়েটা। আজ স্কুল পালিয়েছে সে, একা নয়, সাথে আছে পঙ্গপাল বাহিনী, মারিয়া, স্মিতা আর ওসমান। এরা হলো তার জিগরি দোস্ত। দুনিয়ার যত অপকর্ম আছে সব ওদের সাথে নিয়ে করে সে। এই যে আজ 4 জন একসাথে মিলে দাওয়াল টপকে স্কুল পালিয়েছে নূরের আশকারাতে। সবার পরনে স্কুল ড্রেস, শুধুমাত্র তার পরনে বোরকা, মুখ ঢাকা নিকাব। ঠিক পর্দা বলাও চলে এটাকে, কারণ নূর এটাকে করতে হয় তার মায়ের আদেশে। এলাকার মানুষ যেন কোনোভাবে তার কলঙ্কিত মুখ না দেখতে পারে, তার জন্য বোধহয়। ছোটবেলা ওই ঘটনার পর থেকে নূরকে লোকচক্ষুর আড়ালে রেখেছে নূরের মা। পড়াশোনা করার সময় একমাত্র সত্য পর্দা। পর্দা ব্যতীত নূর বাইরে বেরোতে পারবে না কখনোই। তুই মাইয়া বোরকার নিচে কত শয়তান নিয়ে ঘুরতেছ আল্লাহ জানে। মারিয়ার কথাটা বলতে হু হু করে হাসতে শুরু করলো সবাই। নূর কটমট করে তাকালো মারিয়ার দিকে। তারপর মারিয়ার মাথায় গাঁটটা মেরে বলল, আমার শয়তান নিয়া আমি স্কুল পালাইছি, তোরে পালাইছস কোন দুঃখে? তোর শয়তান তুই আমাগো পাছায় খোঁচাখুচির জন্য পাঠাইব এহন না জানার ভান ধরতেছিস না বোন? ওসমানের কথায় আবারও হাসির রোল পড়ল সবার মাঝে। রাস্তার মাঝে হাসতে হাসতে থাপড়াথাপড়ি শুরু হয়ে গেল একে অপরের সাথে। সামান্য বিষয় নিয়ে হু হু করে হাসাহাসি করা এক ধরনের রোগ, কিন্তু হাসতে হাসতে থাপড়াথাপড়ি করাটা তার চেয়ে ভয়ঙ্কর রোগ। প্রায় এরা প্রায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এমন হাসাহাসি থেকে থাপড়াথাপড়ি, তারপর থাপড়াথাপড়ি করে খুব সুন্দর করে ঝগড়া বাঁধিয়ে বাড়ি ফিরে। তবে আজ বাড়ি ফিরবে না, মাত্র দুপুর 2টো। ছুটি হওয়ার কথা বিকেল 4টা। এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে মার খেতে হবে নিশ্চিত। তবে সময় কাটানোর জন্য প্ল্যান করে স্কুল পালিয়েছে নূর। তারা হাঁটতে হাঁটতে এসে থেমেছে একটা চালতা গাছের নিচে। যেহেতু তারা মেয়ে, তাই গাছে ওঠা সম্ভব নয়। তাই গাছে উঠে চালতা পাড়ার মহান কাজটা যে এখন ওসমানকেই সঁপে দেওয়া হবে সেটা সে আন্দাজ করতে পেরেছে। তাই আগেভাগে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আমারে গাছে ওঠার কথা কইস না বোন, আব্বাই দেখলে কাল্লা ফেলাই দিব।
ওসমানের কথাটা বলার সাথে সাথে মারিয়া, স্মিতা আর নূর তিনজনে একে অপরের মুখ চাওয়াচাই করলো। তারপর আচমকা তিনজনে মিলে ধপাস করে পড়লো ওসমানের পায়ের কাছে। তিনজনে তিন দিক থেকে ওসমানের পা ধরে আকুতি মিনতি ভরিতে করল, প্লিজ ভাই, আল্লাহর হস্তে শেষবারের মতো গাছে ওঠ, আর জীবনে কমু না। ওসমানের চোখ উল্টে নাক ফুলিয়ে তাকালো, মেজাজে কণ্ঠে বলল, এই বালের অভিনয় একদম করবি না। এই মিলে তিনবার কইছি জীবনও কবি না। আমার জীবন শেষ হইয়া যাব, কিন্তু তোর গাছে ওঠার কথা শেষ হইবে না। আমি পারমু না গাছে উঠতে। নূর, মারিয়া, স্মিতা একজোটে গজগজ করতে বলল, যেচে কইতেছি লাগছে, চালতা পাড়ার পর আমরা খাই, তুই খাস না? এই একদম খাওয়ার খোটা দিবি না। পা ছাড়, উঠতাছি আমি। তিন বান্ধবীর ক্যাবলা হাসলো, ছেড়ে দিল ওসমানের পা। ওসমান চালতা গাছের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে আনলো, একটা গাছ, মন চায় গোড়া থেকে কাইটতে দেই। অবশেষে গাছে উঠল ওসমান। খুব কষ্ট করে নাগাল পেল দুটো চালতা। সেগুলো পেরে আপাতত নিচে নামায় পায়তারা করলো সে, কিন্তু নিচে নামতে গিয়ে বাঁধল বিপত্তি। গাছের একটা ডালের সাথে লেগে চিরচির করে ছিঁড়ে গেল তার হাতের চামড়া। গড় গড় করে বেরোতে লাগলো রক্ত। কাটা হাত নিয়ে কোনো রকম গাছ থেকে নামতে নূর, মারিয়া, স্মিতা আঁতকে উঠল ভীষণ। অতিরিক্ত রক্ত পড়ছে, রক্ত বন্ধ করবে কীভাবে বুঝে উঠতে পারছে না তারা। ওসমান অন্য হাত দিয়ে চেপে ধরে রেখেছে কাটা স্থান, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। তার ভিজে লাল রক্ত গড়িয়ে পড়ে রাঙা হয়েছে স্কুলের সাদা শার্ট। নূর দিশেহারা হয়ে কী করবে ভেবে পেল না। ব্যাগ থেকে একটা রুমাল বের করে বেঁধে দিল ওসমানের হাত, কিন্তু তাতেও রক্ত বন্ধ হচ্ছে না। সবার মাঝে সমান উত্তেজনা। স্মিতা উৎকণ্ঠ স্বরে বলল, আরে এভাবে হবে না, ওসমানকে পানি খাও, পানি খেলে রক্ত বন্ধ হবে। নূর ব্যতিব্যস্ত হয়ে ব্যাগ চেক করলো, ব্যাগে পানি নেই, বোতল খালি। সে উদ্বিগ্ন করে বলল, পানি কই বাবু, পানি নেই তো, তোদের কাছে আছে? নূরের কথার মাঝে একটু দূরে একজন সুঠাম গর্ণের পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখল মারিয়া। বিশেষত লোকটা হাতের পানির বোতলটা দেখে নয়ন থমকালো সেটায়। মারিয়ার চোখ জল জল করে উঠল। প্রলুব্ধ কণ্ঠে বলল, নূর দেখ, ওটা তো ওর মুসা ভাই না? 4 মাস হলো তোদের বাড়িতেই তো শুনলাম থাকছে। নূর আগ্রহ দেখানো কেমন, তার সমস্ত উদ্বিগ্নতা এখন উসমানের রক্ত বন্ধ করা নিয়ে। কোথাকার মুসার কথা শুনে লাভ আছে এখন? এই বেটা তো উড়ে এসে জুড়ে বসা পাবলিক। মায়ের কাছে শুনেছে উনি নাকি তার ফুফুতো ভাই। তার ফুফু কার সাথে নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তারপর থেকে খোঁজ খবর পাওয়া যায়নি। হঠাৎ 25 বছর পর 4 মাস আগে ফুপু আর ফুপুর ছেলে এসে হাজির হয়েছে তাদের বাড়িতে। ফুপুর অবস্থা ভালো না, তার ছেলে জানিয়েছে মাথায় নাকি বিশাল আঘাত পেয়ে পাগল হয়ে গেছে, বেঁধে রাখতে হয় সারাক্ষণ। নূরের বাবা খুব দয়ালু, তাই এত বছর পর ফিরে পাওয়া একমাত্র বোনের দুর্দশা ফিরিয়ে দিতে পারেননি তিনি। আশ্রয় দিয়েছেন নিজেদের অভাবের সংসারে। কথাগুলো কয়েক সেকেন্ড ভেবে নূর বিরক্তি মিশ্রিত কণ্ঠে শুধালো, এখন মুসা টুসাকে দেখার সময় নেই, এ আর রক্ত বন্ধ করবে কি করে সেটা ভাব। মারিয়া কটমট করে তাকালো নূরের মাথায় একটা চাটি মেরে জোরলা কণ্ঠে বলল, তোর কাইল্লা ভাইয়ের চেহারা দেখতে কই নেই আমি, কইছি হাতের দিকে দেখ, তার হাতে পানির বোতল, যা গিয়ে চেয়ে নিয়ে আয়। এই মরাটার রক্ত বন্ধ করতে হবে, নইলে এর বাপ এরে কবরে পাঠাই দিব। মারিয়া এবার এমন কথায় খেপল। ওসমান ফুঁসে উঠল, বলল, এই মরা ধরা কইবি না একদম। আমি যদি রক্ত বন্ধ কইরা বাড়ি না যাইতি, তোরা কি ভাবছ আমার আবার শুধু আমারে মারবো? তোগো বাড়িতে বিচার নিয়ে যাইব না? তোগো লগে থাইক্কা থাইক্কা আমি খারাপ হইয়া যাইতেছি। এই আইসি আমার ভালোর গোডাউন, তোরে আমাগো লগে থাকতে কইছে কে? আমরা কি কইছি চালতা গেছে? স্মিতার কথায় তাজ্জব হয়ে গেল। ওসমান রাগে ফোঁস করে বলল, কত বড় জাউরা, মির্জাপুরের বংশ, ঘসেটি বেগমের নাতি, আমারে চালতা গাছে উইঠা কয় উঠতে কইছি? আজকার পর থেকে তোগুলোকে আমার সব সম্পর্ক শেষ। আরে থাম তোরা, আগে পানি খেয়ে যান বাঁচা। দাঁড়া, আমি পানি আনতেছি। কথাটা বলে ছুট লাগালো নূর। এক ছুটে গিয়ে থামলো মুসার সামনে। নূরকে এভাবে এগিয়ে আসতে দেখে
এক নজর তাকালো মুসা, পরপর নজর ঘুরিয়ে বোতল থেকে পানি খেলো এক ঢোক। তার ধূসর দৃষ্টি আনমনা, কোথায় তাকিয়ে আছে হয়তো সে নিজেও জানে না। নূর বুকে হাত রেখে কয়েকবার হাঁপালো, মুসার দিকে তাকিয়ে বলল, ভাইয়া পানির বোতলটা একটু দিন না। আমার একটা বন্ধুর হাত কেটে রক্ত বেরোচ্ছে, পানি খেলে রক্তটা থামবে মনে হয়। নূর এক নিঃশ্বাসে এতগুলো বাক্য বলে ফেলে, অথচ বিনিময়ে টু শব্দ করল না মুসা। একবারের জন্য ফিরেও তাকালো না বোধহয়। এক কথায় একদমই পাত্তাই দিল না নূরকে। নূর চোখ উল্টে বিহলিত দৃষ্টিতে তাকালো মুসার দিকে। মুসার এমন অদ্ভুত নির্লিপ্ততায় মেজাজ খারাপ করলো নূরে। সে দাঁতে দাঁত পিষে আবার বলল, ভাইয়া পানিটা দিন না। মুসা গম্ভীর দৃষ্টিতে তাকালো নূরের দিকে। নূর পানি পাওয়ার আশায় বিনিময়ে একটু সৌজন্য হাসলো। নিকাবের আড়ালে হাসি পরিপুষ্ট না হলে চোখ দেখে বোঝা গেল সে হেসেছে। অথচ নূরকে চরমভাবে অবাক করে দিয়ে মুসা তার চোখের সামনে বোতলের সম্পূর্ণ পানিটুকু ঢকঢক করে খেয়ে ফেলল। তারপর বোতলটা মুচড়ে ছুঁড়ে ফেলল পাশের খালে। মুসার এমন কাণ্ডে ভ্যাবলার মতো তাকালো নূর। চরম অবাক হয়ে বিহলিত কণ্ঠে বলল, একজনের হাত কেটেছে রক্ত বন্ধ করার জন্য পানি প্রয়োজন বললাম, অথচ আপনি একটা মানুষের উপকার হবে জেনে পানিটুকু খেয়ে নিলেন। কেমন মানুষ আপনি? মুসার ভাবমূর্তি গম্ভীর। নূরের কথায় কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না। তার মাঝে না তো নির্লিপ্ত অভিব্যক্তি জিদ ধরল কোনো প্রকার। সে ভরাট কণ্ঠে প্রত্যুত্তর করল, মানুষের উপকার করতে নেই, মানুষের উপকার ভুলেও যাওয়া নিকৃষ্ট প্রাণী। বাড়ি ফিরছে মুসা। দুপুরের রোদ তখন হেলে পড়ছে প্রায়। সময় নিয়ে তেমন একটা ধ্যান জ্ঞান নেই তার। পাগল মাকে নিয়ে মামার বাড়িতে এসেছে 4 মাস হতে চলেছে, অথচ একটা দিনেরও হিসাব রাখেনি মুসা। ভালো একটা চাকরি খুঁজছে, প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর চাকরি ইন্টারভিউ দিতে যায় ঢাকা। ভালো সার্টিফিকেট আছে তার, অনার্স শেষ করছে। ভেবেছিল সার্টিফিকেট দেখালে মাত্র শিক্ষাগত যোগ্যতায় একটা ভালো চাকরি অন্তত পাবে, কিন্তু না। এই দেশের নিয়ম নীতি বড়ই অদ্ভুত। কয়েকটা ইন্টারভিউতে সিলেক্ট করার পর মোটা অঙ্কের ঘুষ চাইল, যেটা জোগাড় করা তার মতো বখাটে পুরুষের পক্ষে সম্ভব না। তাই আর চাকরি বাকরি করা হয়ে ওঠেনি। আপাতত গ্রামের চেয়ারম্যানের সাথে কাজ করে। কয়েক মাস ভালোই সখ্যতা হয়েছে তার। পালনের মতো শক্তপোক্ত শরীরটা বড্ড পছন্দ হচ্ছে চেয়ারম্যানের। এমন একটা বাঘের বাচ্চা দলে থাকলে আগামী নির্বাচনে সহজ হবে ভেবে কাজে রেখেছে মুসাকে। মুসা তস্ত্র পায়ে ঘরে ঢুকলো। টিনের 2 চালা বিশিষ্ট ঘর দুটোতে রুম, একটাতে সে আরেকটাতে তার মা। মুসা আস্তে করে বুক পকেটে হাত রাখলো। খুব সাবধানে পকেট থেকে বের করলো একটা ডিম। সুন্দর করে কাঠের তক্তার উপর রেখে এগিয়ে গেল মায়ের ঘরের দিকে। মুসার মায়ের নাম খাদিজা মাহতাব। বর্তমান মানসিক ভারসাম্য হারিয়ে পাগল তিনি। সর্বক্ষণ হাত পা দড়ি দিয়ে বিছানার সাথে বেঁধে রাখতে হয় তার। ছাড়া পেলে সামলানোর দায়। নিজেকে নিজে শেষ করার জন্য হাইপার হয়ে ঘোরে। কয়েকবার আত্মহত্যা করতে গিয়েও বেঁচে ফিরছেন কোনো মতে। মুসা ধীরে ধীরে গিয়ে বসলো বিছানায় বেঁধে রাখা তার মায়ের পায়ের কাছে। সবসময় মোটা দড়ি দিয়ে বেঁধে রাখার কারণে ফর্সা পায়ে লাল দাগ হয়ে গেছে খাদিজার। মুসা নীরের অধর ছোঁয়ালো সেই দাগের উপর। তারপর আরও কয়েকটা চুমু খেলো তার মায়ের পায়ের তালুতে। তরল কণ্ঠে বলল, অপেক্ষা করতেছিলে আম্মা? আমার জন্য অপেক্ষা করতেছিলে? তুমি তোমার মুসার জন্য অপেক্ষা করতেছিলে? মুসার মা খাদিজা গভীর ঘুমে আচ্ছন্ন। মুসার প্রশ্নের জবাবে উত্তর দেয় না। মুসা ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে মায়ের মুখের দিকে, তারপর খাদিজার পায়ের কাছে মাথা রেখে বন্ধ করে চোখ স্নায়ু চাপা কণ্ঠে বলে, লাভ নেই আম্মা, কোনো লাভ নেই। যতই অভিমান করো, তোমারে আমি মরতে দিব না আম্মা। তুমি ছাড়া আমারে ভালোবাসার মতো কেউ নেই। প্রায় বেশ কিছুক্ষণ খাদিজার পায়ের কাছে বসে কাটিয়ে দিল মুসা। খিদে পেয়েছে ভীষণ। সকালে না খেয়ে বেরিয়েছে, এখনো পর্যন্ত খায়নি কিছু। খিদের কারণে আর বসে থাকা গেল না এক মুহূর্ত। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল ভাতের পাতিলের দিকে। কাল সকালে ভাত রান্না করে গিয়েছিল লিজা। এখানে এসে পর্যন্ত এই মেয়েটা দুপুরে আর রাতের জন্য ভাত রান্না করে দিয়ে যায়, আর সকালে নাস্তা পাঠায় নূরের মা। কিন্তু আজ পাতিলে নতুন ভাত নেই। কালকে রান্না করা ভাত অতিরিক্ত গরমে পচে গিয়েছে সেগুলো। খাওয়ার তো দূর, মুখে দেওয়ার উপযুক্ত নয়। অথচ মুসা সেই ভাতগুলো নির্বিকার ভঙ্গিতে প্লেটে বেড়ে নিল। তারপর খাটের তলা থেকে বের করে নিল
একটা মদের বোতল। অবলীলায় বোতলের সবটুকু মদ তরলে ঢেলে দিল। পচা ভাতের সাথে মদের কম্বিনেশন দারুণ রেসিপি। অন্য হাত দিয়ে ধারালো সিগারেট। এক লোকমা ভাত মুখে নিয়ে গিলছে, তো একবার সিগারেটে ফু দিয়ে ধোঁয়া ছড়ছে। প্রথম দেখাতে যে কেউ বলে দিবে এই পুরুষ সাধারণ কেউ নয়। নিশ্চয়ই তার মস্তিষ্কে এই পচা ভাতের মতোই পচে গলে বিকৃত হয়ে গেছে। পরপর আরও কয়েক মা ভাত খাওয়ার পর খপ করে তার হাত ধরে ফেলল কেউ একজন। মূসা প্রথমে তাকালো তার কালো ত্বকের উপর চেপে রাখা ফর্সা চামড়ার হাতের দিকে। তারপর চোখ গরম করে অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার সামনে ঝুঁকে থাকা লিজার দিকে। লিজা বিমুষ নয়নে তাকিয়েছে তার দিকে। এটা কি করছেন মুসা ভাই? এই ভাত যে খাওয়ার অযোগ্য। অশান্ত কণ্ঠে ছুঁড়ে ছুঁড়ে বলা লিজার কথাগুলো কর্ণপাত করল না মুসা। তার অদ্ভুত দৃষ্টি বর্তালো লিজার বুকের স্পর্শকাতর স্থানে। লিজা ঝুঁকে থাকার কারণে বুকের অংশে জামার নিচে নেমে বুকের ভাঁজ উন্মুক্ত হয়ে গেছে অনেকটা। মুসা লিজার বুকের টান টান রেখার দিকে তাকিয়ে আপাতত দৃষ্টি কঠিন করলো। গম্ভীর অথচ ঝাড়ালো ছুরির মতো কণ্ঠে বলল, আমার সামনে ন্যাংটা হওয়ার চেষ্টা করিস না। মাইয়া মানুষ আমার মায়ের জাত। আমি আমার আম্মার ইজ্জতকে সম্মান করি। সকাল ৮টা। স্কুলে যাওয়ার জন্য বোরখা পরে রেডি হয়ে ঘরের বাইরে পা রেখেছে নূর। কোলে তার পোষা বিড়াল। বিড়ালটাকে ভীষণ ভালোবাসে। স্কুলে যাওয়ার আগে প্রতিদিন কোলে নিয়ে আদর করে যায় তাকে। আজ তার ব্যতিক্রম হয়নি। স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে ঘরের দুয়ারে কিছুক্ষণ বসে বসে আদর করল বিড়ালটাকে। ঠিক তখনই তার মা জমিলা বেগম এসে তার দিকে একটা থালা বাড়িয়ে দিল। ধর, থালাটা তার ফুপুকে দিয়ে আয়। নূর থালাটার দিকে তাকিয়ে অবাক হলো। ৪ মাস হলো কখনো আম্মা তাকে দিয়ে ফুপুর কাছে খাবার পাঠায়নি। এই কাজের জন্য রাখা হয়েছে তার ছোট বোন নূপুরকে। কিন্তু আজ কেন তাকে খাবার পাঠাতে বললো সেটাই বুঝে উঠতে পারল না। নূর সহসা প্রশ্ন ছিল, আমি কেন যাবো আম্মা? নূপুর কই? খাবার না ওই নিয়ে যায়? নূপুর কই সেটা যাই না, তুই কই? স্কুল যাওয়া আর খাওয়া ছাড়া তো কোনো কাজ কাম করছো না। এখন একটা কাম করতে দিচ্ছে সেটাতেও কৈফিয়ত দিতে হইব। জামিলা বেগমের রুক্ষ আচরণে মুষড়ে এলো নূরের ভেতরটা। সে ৫-৬ ঘন্টা বলল, এমন কইতেছে কেন মা? সকালে ভোরে উঠে সব কাজ তো করলাম, তোমার হাতে হাতে এতগুলো রুটি বানিয়ে দিলাম, তাও বলবা কাম করে নেই? এগুলো কাম নয়, সামান্য কয়টা রুটি বানায় কাম করে লাটাইছস। এর বাকি কামগুলো কে করবে শুনি? স্কুল যাইয়া পড়ালেখা কইরা কি লাভ হইব? চুন কালি তো মুখে লাগাইয়া রাখছস, পড়ালেখা করলে কি আর ওই চুনকালি সাফ হইয়া আমাগো মুখ উজ্জ্বল হইব? জীবনে হইব না। মাইয়া গো চরিত্রের দাগ লাগলে সেই দাগ সাফ করা সম্ভব নয়। তুই মরতে পারছস না? নূরের সাথে নূরের মায়ের সম্পর্ক তেমন একটা সুবিধার না। অতীতের সেই ঘটনার জন্য জামিলা নূরকে অপছন্দ করে। নূরকে কতবার যে নিজের হাতে মার গিয়েছে হিসাব নেই। মেয়ের জন্য এত অপমান মেনে নিতে পারেননি তিনি। বাজার ঘাট থেকে শুরু যেখানেই বের হতো সেখানে নূরের কলঙ্ক নিয়ে শুনতে হতো তার গান। কখনো কখনো মন চাইতো সেই পালিয়ে যাওয়া খুনি ছেলেটাকে খুঁজে বের করে মেয়েকে আজীবনের মতো বিদায় দিতে, আপাতত অপবাদ থেকে মুক্তি পেতে। কিন্তু কোথায় পাবে সেই ছেলে? নামধাম কিছুই জানে না। সেদিন কাবির নামাটাও খুঁজে পায়নি জানার জন্য। সমাজে একটা কলঙ্কিত মেয়ের বাবা মা হয়ে বেঁচে থাকা যে কতটা কষ্টকর বোধহয় নূরের বাবা মা ভালো বলতে পারবে। নূর আর ঘাটালো না তার মাকে, কথা বাড়ালো না কোনো রকমেই। বিনিময়ে শুকনো একটা ঢোক গিলে হাতে তুলে নিল নাস্তার প্লেট। বিড়ালটাকে এক হাতে কোলে নিয়ে মুসার ঘরে ঢুকলো নূর। মুসা বিছানায় বসে কিছু একটা করছে। কী করছে দেখার জন্য পা টিপে টিপে এগোলো নূর। গতকালকে লোকটার করা অমন অদ্ভুত একটা কাজের জন্য আপাতত নূরের ব্ল্যাকলি আছে সে। নূর এমন, যাকে তার পছন্দ হবে না তাকে সে মনের ব্ল্যাকলিস্টে ফেলে রেখে নীরবে প্রতিশোধ নেয়। পাশের রুমে বসে ঝিমোচ্ছে খাদিজা বেগম। মেরুদণ্ড বাঁকা করে বসে আছে সে, কোনো নড়চড় নেই। নূর নাস্তার প্লেটটা হাতে নিয়ে উকি দেখল তার সুফিমাকে। নূর উকি দিতে অশরীরীর মতো ঘাড় কাত করল খাদিজা। নূরের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে ভয় পেয়ে গেল নূর। বুকে থুতু ছিটিয়ে যেই না পিছনে ফিরে মুসার দিকে তাকালো, পিলে চমকে উঠল তার। মুসার হাতে একটা চৌকো ধাতব ও বস্তু, প্রচুর ধারালো। মুসা নিজে হাতে
কলম ঘষার মতো একের পর এক আঁচড় কাটছে সেটা দিয়ে। রক্ত বেরোচ্ছে থোকা থোকা, অথচ তেমন কোনো প্রতিক্রিয়া নেই তার মাঝে। এমন দৃশ্য থেকে আতঙ্কে নিঃশ্বাস আটকে গেল নূরের। সে ভয়ে ভয়ে বলল, মুসা ভাই, কী করছেন আপনি? নূরের কণ্ঠা কানে আসতে বিদ্যুৎ গতিতে ফিরে তাকালো মুসা। তার তাকানোর ধরন ভয়ঙ্কর রকমের অদ্ভুত, যেন কোনো শয়তান নিজের চোখের চাহনি দ্বারা ধ্বংস করে দিচ্ছে সব। কি মারাত্মক শীতল এই চাহনি! মস্তিষ্ক রক্ত জমাট বেঁধে দেওয়ার জন্য যথেষ্ট। নূর ঘন ঘন ঢোক গিলল। সাথে নিয়ে আসা নাস্তার প্লেটটা কম্পিত হতে এগিয়ে দিয়ে তোতলাতে তোতলা বলল, ফুবিমান নাস্তা। মুসা একভাবে তাকিয়ে রইল নূরের দিকে, নিকাপে আবৃত চোখের দিকে। ভরাট কণ্ঠে বলল, লাখ। নূর ভয়ে ভয়ে রাখতে গিয়ে ঘটিয়ে ফেলল অঘটন। তার কোলে করে নিয়ে আসা বিড়ালটা এক লাফে নেমে গেল কোল থেকে। কিছু বুঝে ওঠার আগে দৌড়ে চলে গেল মুসার মায়ের রুমে। আচমকা বিড়ালটাকে দেখে ভয়ে আঁতকে চেঁচিয়ে উঠল মুসার মা, আয়া! মুসার রক্ত গরম হয়ে গেল তৎক্ষণাৎ। চোখ দুটো জ্বলে উঠল আগ্নেয়গিরি অগ্নুপাতের ন্যায়। হিংস্র বাঘের ন্যায় ফোঁস করতে করতে হাতে তুলে নিল একটা লোহার দণ্ড। হিসিয়ে বলল, আমার আম্মা ভয় পেয়েছে। আমার আম্মারে কেন ভয় দেখাইল? তারপর কোনো শব্দ ব্যয় হলো না। উন্মাদের মতো ছুটে গেল মায়ের রুমের দিকে। তারপর শিকারি বাঘে থাপা মেরে ধরল বিড়ালটাকে। নূর ঘাবড়ালো। অদৃশ্য আতঙ্কে চোখ বড় বড় হয়ে গেল তার। ভয়ে কণ্ঠনালী জমে গেল। মুসাকে বেঁধে বাধা দেওয়ার আগে মুসা নৃশংসভাবে মেরে ফেলল বিড়ালটাকে। মেরে ফেলেও শান্ত হলো না। হাতের লোহার দণ্ড দিয়ে একের পর এক আঘাত করতে করতে থেতলে দিতে শুরু করলো। রক্ত ছিটকে এলো তার চোখে মুখে। মুহূর্তে ভয়ঙ্কর কুৎসিত রূপ ধারণ করলো মুসার মুখোপাধ্যায়। নূর দু হাতে সম্পূর্ণ মুখ চেপে ধরল তার। মুসা তখন লোহার দণ্ডটা দিয়ে পিষে দিচ্ছে তার আদরের প্রিয় বিড়ালটিকে। যতবার আঘাত করছে ঠিক ততবার নূরের মুখ থেকে বেরোচ্ছে ভয়ঙ্কর আর্তনাদ, আল্লাহ, আম্মা, ও আল্লাহ! রাত গভীর, প্রায় ১২টা। গ্রামের এদিকে মধ্যরাত। নৈশব্দের চারিদিকে ঝিঁঝি পোকা একনাগাড়ে ডেকে ডেকে বিশ্রাম গিয়েছে এখন। আর কোনো শব্দ নেই। নিশাচর নৈশব্দে শুধু শোনা গেল গড় গড় করে বমি করার শব্দ। মদ খেয়ে বমি করছে নুসা। অতিরিক্ত অ্যালকোহল তীব্রতায় তেতো পানি বের হলো নাক মুখ দিকে। বেহুশের মতো চুল খামচে ধরে লম্বা হয়ে শুয়ে পড়ল ঘাসের উপর। এমতো অবস্থায় বেশ ঘাবড়েছে শামীম। সবুজে ঘাসে ভরা বিশাল মাঠে এক কোণে কেবল তারা দুজনে বসে আছে। মুসার এমন অস্বাভাবিক অসুস্থতা, না তো কারো সাহায্য নেওয়ার উপায় আছে, না তো সে নিজে সাহায্য করার অবস্থায় আছে। মদ খেয়ে সমানভাবে টালমাটাল তার নিজের শরীর। সে কোনো রকমে এগিয়ে এলো মুসার কাছে। মুসার বুকে হাত রেখে ধাক্কাতে ধাক্কাতে বলল, এ ভাই, এ ভাই, ঠিক আছেন? মুসা ঝাড়া মেরে বসিয়ে দিল শামীমের হাত। নিভে আসা নিয়ন কণ্ঠে বলল, ঠিক আছে, হাত সরা, পকেটে ডিম আছে, ভেঙে যাবে। শামীম চোখ নিভে আসে। খুব কষ্টে নিজের ভারী শরীর টেনে টুনে উঠে দাঁড়ালো সে। তারপর মুসাকে বলল, পকেটে ডিম রাখা কোন স্বভাব? এই ডিম দিয়ে করেন কি আপনি? লাশের রে খাওয়াই। মরা লাশেরও তো খিদে থাকে। শামীম মদের নেশায় ভূত হয়ে আসা এই মুসার কণ্ঠনাল থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর কথাটা তেমন প্রভাব পড়ল না তার। তাই শামীম কোনো রকম প্রতিক্রিয়া না দেখে বলল, আমি গেলাম ভাই, আম্মা অপেক্ষা করতেছে। প্রায় বেশ কিছুক্ষণ কাটে নিস্তব্ধতায়। বসা চিত হয়ে শুয়ে থাকে খোলা মাঠে সবুজ ঘাসের উপর। ভয়ঙ্কর রকম লাল চোখগুলো নির্জীব নির্বিকার। এলোমেলো কোকড়া চুলগুলো অসহায়। কপালে বাঁ দিকে দগদগে কাটা দাগটা লুকোতে ব্যর্থ। বন্য মানুষের মতো চাপ দাড়ি, গাল ছড়িয়ে গলা বেয়ে নেমে গিয়েছে। লম্বা দাড়ির আড়ালে দেখা যাচ্ছে একটা তামার তাবিজ। কালো কাইতানে বাঁধা তামার তাবিজে চকচক করছে ধাতব অস্ত্রের বুকে হঠাৎ আলো এসে পড়ার মতো। শামীম চলে গেছে। বিশাল প্রান্তরে একা শুয়ে আছে মুসা। নিজেকে সামলে কোনো রকম উঠে দাঁড়ালো সে। টলমল পা দোলাতে দোলাতে বাড়ির পথ। নেথি আসা কণ্ঠে উপহাস সুরে তুলে বিড়বিড় করল, তোর আম্মা অপেক্ষা করতেছে, কিন্তু আমার যে কেউ নেই। আমার আম্মা আমার জন্য কেন অপেক্ষা করে না?
চাঁদপুর সদর ইচুলি চৌরাস্তা বাগাদি ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে পশ্চিমে আরও একটা বাড়ি। না, দোতলা বিশিষ্ট আধভাঙা টিনের ঘরটাকে ঠিক বাড়ি বলা চলে না। দেখে মনে হয় পুরনো কোনো ভিটা বসতে অনুপযুক্ত হয়ে ভেঙে পড়ার অবস্থায় আছে। অথচ এই বাড়িতে মানুষ থাকে। নেশাগ্রস্ত মুসা এলোমেলো দু পা পা দুখানা এসে থেমেছে এই আধভাঙা ঘরের সামনে। সে তস্ত্র হাতে দরজা খুলে ভেতরে ঢুকে। দরজার পিছনে সুইচ বোর্ড, সেখানে চাপ দিতে হলদে আলোয় আলোকিত হয় ছোট্ট ঘর। ঘরের ভেতরে দুটো রুমের, একটাতে একটা পুরনো চৌকি, আর একটাতে খাট পাতা আছে। মুসা ধীরে ধীরে এগিয়ে যায় অন্য রুমের দিকে, যেখানে খাদিজা শুয়েছে, তবে তার দুহাত বা পা দড়ি দিয়ে বাঁধা। মুসা পকেট থেকে ডিমটা বের করে তাকের উপর একটা বাক্সে রাখলো। বাক্সটা খুলতে পচা উটকো গন্ধ ভরে গেল ঘর। অথচ সেই বাজে গন্ধে কোনো কিছু গেল না মুসার। বাক্সে আরও অনেকগুলো ডিম আছে। একটা ডিম ভেঙে গেছে কোনোভাবে। হয়তো সেই ভাঙা ডিম থেকেই দুর্গন্ধ ছড়িয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, মুসা সেই ভাঙা ডিমটাকে না সরিয়ে এককভাবে বাক্সটা বন্ধ করে পাশে অন্য একটা বাক্স হাতে নিল। বাক্সটা ডিমের বাক্সের চেয়ে তুলনায় অনেকটা বড়। মুসা ধীরে ধীরে এবার সেই বাক্সটা খুলে ফেলল। বাক্স খোলা মাত্র বেরিয়ে এলো এক বীভৎস ভয়ঙ্কর দৃশ্য। মাংস আর নোনা বীভৎস গন্ধে পুড়ে গেল পুরো বাড়ি। ভিতরে সময় থমকে আছে মৃত্যুর এক ঘৃণ্য চরিত্র। কোনো সাধারণ মানুষ দেখলে নিশ্চয় জ্ঞান হারাবে। বাক্সের ভিতরে শোকেজের মতো সাজিয়ে রাখা আছে এক কুকুরের পচে গলে যাওয়া মাথা। চামড়া আধখানা খসে পড়ছে, চোখ দুটো কোটর থেকে অর্ধেক বেরিয়েছে, মুখের পাশে শুকনো রক্তের দাগ জমেছে কালচে খোসার মতো। পোকামাকড় দঙ্গল কিলবিল করছে, ক্ষতের ভেতরে ঢুকছে আর বারবার হচ্ছে অবলীল। গা শিউরে ওঠার মতো দৃশ্য মুসার চোখে ফুটে উঠল। সে একরাশ তৃপ্তি। মৃত্যু তার বিকৃত সৌন্দর্য একাকার হয়ে গেছে তার চোখের কুঠরে। সে টলমল হাতে একটা সিগারেট টানল, অন্য হাতে নাক ঘষল কয়েকবার। তারপর সিগারেট কয়েকটা টান দিয়ে পচে গলে যাওয়া কুকুরের মুখে ঢুকিয়ে দিল নির্বিকার। কুকুরের পচা মাংসের ভেতরে অবলীলায় গেঁথে রইল অবলীলায়। সেটা দেখে উঠতে থাকা গরম তিক্ত বিকৃত ধোঁয়া নীরবে সাক্ষী বুঝিয়ে দিল কুকুরটার মৃত আত্মা শেষবারের মতো নিঃশ্বাস ছাড়ছে মুসার সামনে। মুসা এক ধ্যানে অনেকক্ষণ তাকিয়ে রইল। সে তাই পৈশাসিক কণ্ঠে বিড় করে বলল, তোমার কাছে যেটা আছে সেটা নিয়ে তুমি খুশি থাকো, কিন্তু আমার কাছে যেটা নেই সেটা নিয়েই আমার খুশি। মুসা বাক্সটা সুন্দর করে বন্ধ করে আস্তে আস্তে গিয়ে বসলো তার মায়ের পায়ের কাছে। প্রতিদিনের মতো বড় যত্ন করে চুমু খেলো খাদিজার পায়ের পাতা। মাতাল কণ্ঠে বলল, তুমি মইরা গেলে আমি তোমারে কোথাও যাইতে দিব না আম্মা। শোকেজে বানাইয়া এই বিছানায় সাজাইয়ে রাখবো তোমারে। মুসার মা খাদিজা গভীর ঘুমে আচ্ছন্ন। মুসার প্রশ্নের জবাব আজও উত্তর দিল না। মুসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মায়ের মুখের দিকে। তারপর খাদিজার পায়ের কাছে মাথা রেখে বন্ধ করল চোখ। নেশাগ্রস্ত কণ্ঠে বিড়বিড়ায়, লাভ নাই আম্মা, কোনো লাভ নেই। তোমারে আমি আমার কাছ থেকে দূরে যাইতে দেব না, কিছুতেই না। সকাল 8টা। নূর ব্যাগ কাঁধে নিয়ে মারিয়ার বাড়ির দিকে যাচ্ছে। গত 3 দিন স্কুলে যায়নি। সেদিন মুসার এমন নৃশংস স্বচক্ষে দেখার পর ভয়ে আঁতকে জ্বর এসে গেছিল মেয়েটার। একে প্রিয় বিড়াল হারিয়ে ফেলার কষ্ট, আরেক ওরকম মর্মান্তিক ঘটনা কী করে সহ্য করতো মেয়েটা। 3 দিন জ্বরে পড়েছিল, অথচ রেস্টে থাকতে পারেনি একদম। কী করেই বা থাকতো। তার মা তো তাকে দু চোখে সহ্য করতে পারে না। তাকে পেলে পুষে বড় করা আর একটা আটার বস্তা ঘাড়ে নিয়ে বয়ে বেড়ানো সমান কথা। তাও তো দিন শেষে আটার বস্তা থেকে আটা পাওয়া যায়, কিন্তু তার থেকে কী পাওয়া যায় দিন শেষে? অসম্মান আর অসম্মান। কথাগুলো ভাবতে ভাবতে মারিয়ার বাড়ি এসে পৌঁছায় নূর। মারিয়া তৈরি হয়ে থেকে ঘর থেকে বেরোলো সবে। বাড়ির উঠোনে নূরকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয় মারিয়া। তাড়াহুড়ো করে এগিয়ে এসে বলল, তুই এসেছিস? আমি ভাবলাম তোদের বাড়ি যাব তোর কী হয়েছে জানার জন্য। স্কুলে আসিস নি কেন এতদিন? জ্বর আসছিল রে, তাই আসতে পারিনি। নূর চুপসানে কণ্ঠে প্রতি উত্তর করতে মারিয়া উদ্বিগ্ন হয়ে হাত রাখল নূরের কপালে। বিচলিত কণ্ঠে বলল, হিজাবের উপর দিয়ে বোঝা যাচ্ছে না, শীতল
শরীর গরম। জ্বর ভালো না হলে আসতে গেলে কেন? বাড়িতে থাকতে কাজ করে মরার চেয়ে স্কুলে পড়তে পড়তে মরে যাব তাও ভালো। নূরের কথায় ফিক করে হেসে দিল মারিয়া। অনুর মাথায় একটা চাটি মেরে বলল, ঠিক আছে, বাড়িতে কাম করে শহীদ হওয়া চেয়ে স্কুলে গিয়ে পড়তে পড়তে শহীদ হওয়া বুদ্ধিমানের কাজ। এটা চিরন্তন সত্য। নূর নিকাবের আড়ালে হাসলো। তারা দেখে বলল, চল এবার দেরি হয়ে যাবে। স্কুল থেকে প্রতিদিন প্রায় 30 মিনিট প্রতিদিন হেঁটেই যাতায়াত করে মারিয়া আর নূর। স্মিতা আর ওসমানের বাড়ি স্কুলের কাছে। তারা প্রতিদিন হাতে সময় নিয়ে একটু দেরি করে আসে, ঠাটা পড়া রোদে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করা থেকে বাঁচার জন্য। কিন্তু আজ স্কুলে সে অবাক করা। স্মিতা তাদের আগে। স্কুল যেটা গত 3 বছর কখনো হয়নি। নূর তাজ্জব হয়ে গেল, ঠোঁট উল্টালো। মারিয়া অবাক হয়ে তাকালো নূরের দিকে। সূর্য আজ কোন দিকে উঠছে সেটা হিসাব করছে বোধহয়। এরই মধ্যে মাঠের ওপাশ থেকে দৌড়ে এলো স্মিতা। হাঁপাতে হাঁপাতে উৎকণ্ঠায় বলল, তোরা আইসোস? নূর খেয়াল করলো স্কুলে আজ অনেক ভিড়, বাইরের মানুষের আনাগোনা। এমনিতে স্কুলের চারপাশে বাউন্ডারি নেই, বাইরে বখাটে ছেলেদের আনাগোনা থাকে স্কুলের ভিতরে। তবে আজ একটু বেশিই মনে হচ্ছে। মাঠ জুড়ে বিশাল ভিড়। মনে হচ্ছে কোনো নেতা মন্ত্রী আসবে সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা। নূর পুরো মাঠে নজর বুলিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, আজ স্কুলে আজ কী হয়েছে রে মিতা? এত ভিড় কেন? স্মিতা ঢোক গিলে বলল, ভয়ে আমার হাত পা কাঁপতেছে বোন, আগে নিঃশ্বাস ফেলাইতে দে। মারিয়া একটু বেশি চটপট স্বভাবের। ঘটনা কী হয়েছে জানার জন্য তর্স হয়েছে না। সে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কাপা কাপা না কইরা কী হয়েছে সেটা বল। ওসমান কই? ওসমান ওইখানে, পুলিশ আসছে। আজকেই মনে হয় নাহার ক্লাস হইব। নূর অধৈর্য। স্মিতার উপর বিরক্ত হয়ে তপ্ত কণ্ঠে বলে, কি বালকোস, আসল কথা রাইখা ওইখানে কি হয়েছে সে বল। স্মিতার গলা কাঁপছে। সে ঘন ঘন শোক গেলে বলল, এই ওইখানে নার্গিস ম্যাডামের লাশ পাওয়া গেছে। নূর মারিয়া দুজনে কিংকর্তব্যবিমূঢ়। স্মিতার কথায় ভীষণ চমকে উঠল। দুজনে একজোট হয়ে বলে, কি? স্মিতার উপর নিচ করে মাথা নাড়ল। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ বলল, সবাই বলা বলি করতেছে কইরা নাকি ম্যাডামকে পুড়িয়ে দিয়ে গেছে কেউ। ঘটনার ভয়াবহতা টের পেয়ে রীতিমতো তাজ্জব মারিয়া। কাল শেষ ক্লাস নার্গিস ম্যাডামের ছিল। পড়াতে পড়াতে ক্লান্ত হয়ে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে বসেছিলেন তিনি। মারিয়া ভেবেছিল ম্যাডাম অসুস্থ, তাই মারিয়ার ক্লাস রুম থেকে অফিস কক্ষ পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিল। কিন্তু আজ এমন একটা ঘটনা ঘটবে কল্পনায় আসেনি তার। সে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। এটা কি করে হতে পারে? কাল তো ম্যাডাম শেষ ক্লাসটা নিল আমাদের, আর আজই? সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না। আর কেন জানি আতঙ্কে আর কষ্টে ধরে এলো গলা। তবে যা বোঝার বুঝে গেল। সে সতর্ক ভরা সন্ধিহান কণ্ঠে বলল, তার মানে তো দাঁড়ায় কাল ম্যাডাম স্কুলে আসছিল, কিন্তু আর বাড়ি যেতে পারেনি। ম্যাডাম বাড়ি তো সেই শহরে, নিশ্চয় এই কাজ এলাকার কেউ করেছে। কথার মাঝে নূরের দৃষ্টি আটকাল মাঠের বাঁ পাশে। মানুষের ভিড় ঠেলে আসা জায়গায় এসে দাঁড়ালো মুসা। চোয়ালে চাপ ধরা তার। সূর্যের তাপে চিকচিক করছে তার গাল ভর্তি দাড়ি, তার মাথা ভর্তি চুল। তার হাতে একটা মুঠোফোন। ব্যস্ত ভূমিতে কানে তুলল। সেটা ভরত কণ্ঠে বলে, হ্যাঁ বলুন, ওখানকার অবস্থা কী? মোবাইলের ওপাশ থেকে ভেসে এলো বিল্লাল চেয়ারম্যানের বিচলিত কণ্ঠ। মুসা প্রতিক্রিয়া বোঝার উপায় নেই। সে সংক্ষিপ্ত উত্তর বলল, লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, এভিডেন্স পাওয়ার চান্স জিরো। চেয়ারম্যান গড়া ছেড়ে বলল, রেদওয়ানকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে বলো, পরিস্থিতি ঠান্ডা না হলে এলাকায় আসার দরকার নেই। মুসা অদ্ভুত ভঙ্গিতে তার বাঁ হাতের ঘাড়ের উপর ঘষল। নরকীয় কণ্ঠে বলল, চিন্তা নেই, আমি ওকে এমন জায়গায় রাখবো আপনার বাপও খুঁজে পাবেন না। চেয়ারম্যান বুঝল না মুসার অদ্ভুত কথার ধরন। সে প্রলম্বিত স্বর বলে, কী বললে? মুসা তার পায়ের নিচে ঘাসগুলো পায়ের নিচে পিষে ফেলল। বিকৃতভাবে ঠান্ডা কণ্ঠে বলল, বললাম গা ঢাকা দিতে সাহায্য করব। হ্যাঁ, রাখো তাইলে। নূর দূর থেকে খেয়াল করলো মুসা পরিচিত চেহারা দেখতে মানুষপটে ভেসে উঠল সেই বীভৎস স্মৃতি। ভয়ে কেন জানি গলা শুকিয়ে এলো তার। সে উৎকণ্ঠ স্বরে আওড়াল, উনি এখানে কি করছেন? স্মিতা দৃষ্টি ঘুরিয়ে তাকালো মুসার দিকে।
উষ্ণ কণ্ঠে বলল, বিল্লল চেয়ারম্যানের ডান হাত তোর ভাই। এলাকায় এমন দুর্ধর্ষ ঘটনা তো আসবেই। নূর এক ধ্যানে তাকিয়ে রইল মুসার দিকে। চোখের পলক অব্দি নড়ল না তার। সে বিড়বিড় করে উঠল, আমার তো ওনাকে এখানে দেখে এখন সন্দেহ হচ্ছে। কি ভয়ঙ্কর মানুষ সেটা তো নিজের চোখে দেখেছি সেদিন। মুসা ফোন কেটে পকেটে রাখলো। হাঁটু গেড়ে বসলো পায়ের নিচে পিষে ফেলা ঘাসগুলোর সামনে। তারপর রহস্যময় ভঙ্গিতে ঘাসগুলো তুলে নিয়ে রাখলো তার বুক পকেটে। মনে মনে কিছু একটা ভেবে তৃপ্তি নিয়ে হাসলো সে। কি অদ্ভুত বিকৃত বিভৎস সে হাসির ধরন। তন্মধ্যে ছুটে এলো শামীম হন্তদন্ত হয়ে বলল, ভাই, লাশের পাশে রেদওয়ানের ব্রেসলেট পাওয়া গেছে, এখন কী হবে? মুসা তপ্ত মেজাজকে দিয়ে কিঞ্চিত হিসেবে বলল, মাদার ড্যাশ একটা কাজ ঠিকমতো করতে পারে না। তুই গাড়ির কাছে যা, আমি দেখতেছি। ওকে ভাই। শামীম সম্মতি জানিয়ে চলে গেল। মুসার বিকল মস্তিষ্ক খেলে গেল এক ভয়ঙ্কর পরিকল্পনা। সে প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করলো। তারপর রুমালটা বেঁধে নিল সে মুখে। সে পা হেলিয়ে দুলিয়ে এগিয়ে গেল আতঙ্কিত শিক্ষার্থীর ভিড়ের মাঝে। শান্ত পরিবেশকে বিক্ষোভমুখর করার উদ্দেশ্যে সে ছাড়ল এক কূটনীতিক চাল। আতঙ্কিত শিক্ষার্থীর ভেতরে ঢেলে দিল বিষ। সতর্কিত কণ্ঠ বলল, নিজেদের স্কুলের শিক্ষক মারা গেছে, অথচ তোমরা এখনও চুপ আছো, প্রতিবাদ করবে না? তোমরা এখনও বুঝতে পারছো না এই কাজ কে করছে? চেয়ারম্যানের ভাতিজা ছাড়া আর কে করতে পারে? শিক্ষার্থী বিস্মিত হলো, অবাক হয়ে বলল, আপনি? মুসা চতুর টিনেজার শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করলো খুব সহজে। আওয়াজ তুলল, প্রতিবাদ করলো। তবে না, কেসের সুষ্ঠু তদন্ত করা হবে। চেয়ারম্যানের ভাতিজা হওয়ার সুবিধায় খুনি কিন্তু পার পেয়ে যাবে বলে দিলাম। উনি ঠিক বলছেন। চল, পুলিশদের একটা বলতে হবে, প্রতিবাদ করতে হবে আমাদের। একই স্লোগানে গর্জে উঠল সবাই। মাঠে দাঁড়ানো শত শত শিক্ষার্থীর মধ্যে তৈরি হলো একতা। সবাই দল বেঁধে এগিয়ে গেল ক্রাইম স্পটে। পুলিশদের কাজে হস্তক্ষেপ করে বলল, আপনারা এখানে লাশ নিয়ে তামাশা করছেন, আর অন্যদিকে খুনি নিজেকে বাঁচিয়ে নেওয়ার সময় পেয়ে গেছে। আগে গিয়ে খুনির বিচার করুন। নার্গিস ম্যাডাম হত্যার বিচার চাই। হ্যাঁ, বিচার চাই, বিচার চাই। সবাই একই তালে স্লোগানে দিলে গলা তুলে। শিক্ষার্থীর এমন বিক্ষোভে পুলিশ অফিসার বিব্রত হলেন ভীষণ। তিনি পরিস্থিতি শান্ত করার জন্য বলল, আমরা আমাদের ইনভেস্টিগেশন করছি, তোমরা নিজেদের বাড়ি যাও, আজকের জন্য স্কুল অফ। প্রতিবাদী শিক্ষার্থীরা মানল না কোনো জবাব দিতে। বিক্ষোভে ফেটে পড়ে বলল, কিসের ইনভেস্টিগেশন করবেন আপনারা? আমরা জানি খুনিকে। চেয়ারম্যানের ভাতিজা রায়হান ওই খুন করছে। আপনারা এক্ষুনি গিয়ে ওকে অ্যারেস্ট করুন। কারো বিরুদ্ধে প্রমাণ ছাড়া ফালতু এলিগেশন না এনে বাড়ি চলে যাও বাচ্চারা, নয়তো আমাদের কনস্টেবলরা লাঠি চালাতে বাধ্য হবে। অফিসারের কথা বলে কনস্টেবলকে অর্ডার করলো, ওদেরকে 2 মিনিট থেকে এখানে সরাও। এতক্ষণ পাশে দাঁড়িয়ে তামাশা দেখল মুসা। পুলিশের অর্ডার পেয়ে নিজের সাথে চেলাপোলাদেরকে ইশারা করলো কিছু একটা। সঙ্গে সঙ্গে দাঙ্গা বাঁধানো হয়ে গেল। মাঠে ভয়ঙ্কর মারামারি শুরু হলো। গুন্ডাগুলো এলোপাথারি মারা শুরু করলো শিক্ষার্থীদের। সবার হাতে হকি স্টিক। মুসাও হাতে বাদ পড়েনি। স্কুলের মাঠে মারামারি আর হট্টগোল দেখে আঁতকে উঠল নূর। সাথে মস্তিষ্ক জ্বলে উঠল, রাগে ক্ষোভে ফেটে পড়ল ভেতরটা। এতক্ষণ ধরে মুসার সমস্ত কার্যকলাপ দেখছিল নূর। মারামারি মুসা ইচ্ছে করে বাঁধিয়েছে বিষয়টা বুঝতে পেরে এক বিন্দু ভুল হয়নি তার। সে কিছুতেই নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারল না। ধেয়ে এগিয়ে গেল মুসার সামনে। প্রচণ্ড আক্রোশে থাবা মেরে ধরল মুসার হাতের হকিস্টটা। গর্জে উঠে বলল, আমি দেখেছি আপনি ইচ্ছে করে মারামারি লাগিয়েছেন। হকিস্টিক হাতে এলোপাথারি মারছিল মুসা। নূর এসে বাধা দিতে ক্রোধে আগ্নেয়গিরির মতো ছড়িয়ে পড়ল শিরায় শিরায়। নূরকে জোরে সোরে ধাক্কা দিয়ে ধমকে উঠলে বলল, সামনে থেকে সর। নূর সরল না। সাহস করে কিছু বলতে যাবে তার আগে মুসা হকিস্টিক দিয়ে আঘাত করলো নূরের মাথায়। নূর কপালে চেপে ধরে, তার কণ্ঠ পুরো বেরিয়ে আসলো চাপা আ। নূরের কপাল ফেটে কিঞ্চিত রক্ত বেরিয়ে গেল মুহূর্তে। মুখের উপর কালো নিকাবটা ভিজে গেল রক্তে। মুসা সেদিকে তাকিয়ে ঘৃণায় থুতু ফেলল, ছ্যা। নূরের কপাল চেপে ধরে ফুঁপিয়ে উঠল নূর। চোখ লাল করে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আপনি নিষ্ঠুর, আপনি নষ্ট, আপনি ভদ্র সমাজের আবর্জনা, আপনি। মুসা নিজের দলের লোকেদের একজনের পায়ের গোড়ালিতে জোরে সোরে একটা আঘাত ছুড়ে দিয়ে ক্রোধিত কণ্ঠে বলল, ভদ্র সমাজে আমি নষ্ট? আমার সমাজে আমি শ্রেষ্ঠ।
সামনে থেকে সর, চোদ ড্যাশ। নূর তখনও কাঁপছে, থরথর করে মাথা যখন পাঠিয়েছে তখনই পণ করে নিয়েছে এখান থেকে সরবে না, এর শেষ দেখে যাবে। না, আমি সরব না, মারামারি বন্ধ করতে বললেন। মুসা ক্ষুব্ধ হয়ে গলা চেপে ধরল তার, ঘৃণ্য কণ্ঠে অশ্লীল ভাষা প্রয়োগ করে বলল, তোর কথা শুনতে হইব আমার? কে তুই? আমার সাথে তোর সাথে আমার চুম্মাচুম্বির সম্পর্ক আছে নাকি? মুসার এমন কুৎসিত সম্বোধনে নিঃশব্দে ঝড়ের আভাসে অন্ধকারে হওয়া আকাশ নেয়। নূরের চোখ দুটো চোখ কেঁপে উঠল কালো নিকাবের আড়ালে। মনে হলো গোধূলি সে সূর্যরশ্মি ধরা পড়ছে দুঃখের সাগরে। ভাঙাচেরা দৃঢ় চোখ দুটো ভেজা, অশ্রু জমে গিয়েছে পাপড়ির কোণে। অশ্রুর প্রতিটি ফোঁটায় দৃশ্যমান হয়ে সংযম আর যন্ত্রণার মাঝখানে বন্দী হয়ে থাকা নূরের নীরব আরতি। তারই মাঝে থমকে গেছে মূষার সমস্ত চোটপাট। নীরের বুকের একটা পাঁজর ভেঙে যাচ্ছে নিঃশব্দে। শব্দ হচ্ছে, খুব শব্দ হচ্ছে, টের পাচ্ছে মূষা। অথচ কিছু ভাবার সময় পাচ্ছে না, খুঁজেও পাচ্ছে না এই অদ্ভুত অনুভূতি রহস্য। এর মাঝে ছুটে এলো শামীম। নূরের গলা মূষার হাত দেখে আগে তাকালো পুলিশের দিকে। তারা এখন ব্যস্ত শিক্ষার্থীর সাথে পেরে উঠছে না কিছুতেই। তবুও বলা যায় না, বিষয়টা পুলিশের নজরে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই হন্তদন্ত বলে, কি হয়েছে ভাই? এই মাইয়াটাকে? মুসা এক ধাক্কা দিয়ে ছেড়ে দিল নূরের গলা। ক্রোধিত কণ্ঠে বলল, বেয়াদবটা আমার সাথে গলার রক টানা দিয়া কথা কইতেছে। ওরে আমার সামনে থেকে সরা। স্বামী মূষাকে শান্ত করার জন্য বলল, মাইয়া মানুষ ভাই, ছাইড়া দেন। মূষা তপ্ত শ্বাস ফেলল, চোখ আগুন চোখে তাকালো নূরের অশ্রুসুক্ত নয়নে। ক্ষণিকের ভর গেল আবার, কিন্তু বুঝতে দিল না। গম্ভীর কণ্ঠে বলল, ওরে বাড়িতে দিয়া আয় যা। সামনে দাঁড়ানো মেয়েটা পরিচয় জানে না স্বামী, বাড়ির ঠিকানা জানা তো দূরের কথা। তাই কৌতূহল কণ্ঠে বলল, কোন বাড়ি ভাই? মূষা ঠান্ডা দৃষ্টিতে তাকালো নূরের দিকে। নূর তার এক হাত কপালে চেপে ধরে ফোপাচ্ছে। এদিক সেদিক কিছু একটা ভাবল মূষা। তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল চুলকে শামীমকে জিজ্ঞাসা করলো, এভিডেন্স কাজটা সারছে? হ্যাঁ ভাই। শামীমের জবাব দিতে মূষা আকস্মাৎ হাত চেপে ধরল নূরের। ভরাট কণ্ঠে বলল, গণ্ডগোল সামলা, আমি আইতেছি। তারপর নূরের হাতটা চেপে ধরে ছোট্ট শব্দে বলল, চল। নূর চমকালো, ঘাবড়ালো ভীষণ। নিজের হাত মূষার হাতের মুঠো থেকে ছাড়ানোর জন্য মোচড়াতে মোচড়াতে বলল, আমি আপনার সাথে যাব না, একাই যেতে পারবো। নূরের কণ্ঠনালী থেকে কথাটা বের হয়ে আসামাত্র রাগে চোয়াল শক্ত করল মূষা। বাঁ হাতের মুঠোয় ধরে রাখা হকি স্টিকটা আরও জোরে চেপে ধরল। তারপর কথাবার্তা ছাড়াই আঘাত করে বসলো নূরের দুই পায়ে। আঘাতের তীব্রতায় পা ভেঙে থুবড়ে পড়ল নূরের। কণ্ঠনালী থেকে বেরিয়ে এলো মৃদু চিৎকার। ঘটনাস্থলে মাত্র হাজির হলো মারিয়া, স্মিতা আর ওসমান। নূরকে পড়ে যেতে দেখে তিনজনে আতঙ্কিত অস্পষ্ট ডাকলো, নূর। নূরকে ধরার জন্য এগিয়ে এলো তিনজনে, কিন্তু নূরের কাছে যাওয়ার সাহস হলো না তাদের। তার আগে মূসা ধমক দিয়ে বলল, থাম, কেউ এগোবি না। ভয়ে ভয়ে জমে গেল তিনজনে। এলাকার বড় ভাই মূসা, তার উপর চেয়ারম্যানের ডান হাত। তার মুখের উপর কথা বলার স্পর্ধা কারণে, তবে অনুরোধ তো করা যেতে পারে। তাই এই ভেবে ওসমান সামনে এগোলো, ইনিয়ে বিনিয়ে বলল, ভাই নূর তো। চুপ। ধম ধমকে পুরোনায় থামিয়ে দিল মুসা। ওসমান চুপসে গেল ভয়ে। শুকনো ঢোক গিলে দাঁড়ালো পিছনে। নূর তখনও মাটিতে বসে আছে, চোখের জলে ভিজে গেছে তার নিকাব। তার উপর মাথা ফেটে বেরোনো রক্ত তো আছে। মুসা শান্ত পায়ে এগিয়ে গেল নূরের দিকে। হকি স্টিক এক হাতে ভর করে হাঁটু গেড়ে বসলো নূরের সামনে। রাশভারী কণ্ঠে বলল, এই নেন্টি ইঁদুর, এইবার যাইতে পারবি একা? নূর ফুঁপিয়ে কেঁদে উঠল। অপমানে কান্নার তোপে হেঁচকে উঠল তার। সে মুখে হাত চেপে রুক্ষ কণ্ঠে বলল, আপনি কি মানুষ না শয়তান? কোনো সমস্যা আছে? ছোট্ট শব্দ দুটো বাক্য ব্যয় করে আচমকা নূরকে কাঁধে তুলে নিল মূষা। নূর দ্বিতীয়বারের মতো ঘাবড়াতো। এবার আতঙ্কিত কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আমাকে কাঁধে কেন তুললেন? ছাড়ুন আমাকে। মূসা নূরকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে যেতে যেতে ধমকে বলল, চুপ, ছুঁড়ে ফেলে দিব। মূসার একটা ধমকে চুপ হয়ে গেল নূর। বন্ধ হয়ে গেল তার সমস্ত জারিজুরি। স্থির হয়ে পড়ে রইল মূসার কাঁধের উপর।
মুসা তাকে কাঁধে নিয়ে এগিয়ে যেতে শুরু করলো স্কুলের মাঠের বাইরে। পেছন থেকে বিহ বিহবলিত নয়নে তাদের দিকে তাকিয়ে রইল মারিয়া, স্মিতা, ওসমান। এখানে তাদের আর কি বলার আছে ভেবেই পেল না। শত হোক লোকটা নূরের বড় ভাই। স্কুলের বাঁ দিকে একটা খাল পাড় আছে। খালের পাশে হাত পা মেলে দাঁড়িয়ে আছে একটা চালতা গাছ। সেদিন মারিয়া, স্মিতা, ওসমান আর নূর মিলে যেই চালতা গাছটা পেরেছিল সেই গাছের এটা। মুসা নূরকে কাঁধে নিয়ে এটা এসে বসিয়ে একটা চালতা গাছটার গোড়ায়। নূর কপাল কুঁচকাল। মনের ভিতর বিভিন্ন খারাপ ভাবনা উকিঝুঁকি দিচ্ছে তার। লোকটার সাথে তেমন পথ পরিচয় নেই তার। এসেছে 6 মাস হলো। ফুবিমা পাগল, তাই তার সাথে আসা। এই লোকটা আদৌ তার ছেলে কিনা তাও কনফার্ম নয়। লোকটার সাথে তেমন কথাও হয়নি তার। লোকটার সাথে যতবার দেখা বা কথা হয় ততবার লোকটা অদ্ভুত আচরণ, অকারণে ভয় জন্ম নিয়েছে বুকের ভেতর। যেমনটা এখন হচ্ছে, কোনো অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা ধুকপুক করে উঠল মনের মাঝে। শুকনো ঢোক গিলে বলতে চাইল কিছু একটা, ঠোঁট নাড়াবে, তার মধ্যে ভেসে উঠল মুষার ভারী কণ্ঠ, চুপচাপ বসে থাকি এখানে। কথাটা বলে ইনিয়ে বিনিয়ে হনহনিয়ে চলে গেল মুসা। নূর একাই বসে রইল গাছের গোড়ায়। পায়ে ভীষণ ব্যথা, হাঁটার উপায় নেই। হয়তো এক্ষুনি চলে যেত এখান থেকে। এই লোকটার মতলব একদম ঠিক লাগছে না। 7-5 ভাবনার মাঝে ফিরে এলো মুসা। হাতে তার পাহাড়ি লতা, এক হাতে তালুতে রেখে অন্য হাতে পিষতে পিষতে এগিয়ে এলো সে। নূরের চোখ ছোট করে তাকালো, বিরক্তি জমাট বেঁধে শুকনো কণ্ঠে বলল, আপনি আমাকে বাড়ির কথা বলে এখানে কেন? কথা বলতে গিয়ে থামল নূর। কৌতূহলী দৃষ্টি বার্তা মুসার হাতের দিকে। সে স্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, এগুলো কি? মুসা জবাবদিহি করতে নারাজ। এক হাতে পাহাড়ি লতাগুলো হাতের তালুতে পিষে রস বের করে গম্ভীর কণ্ঠে বলল, পর্দা সরা, লাগাতে হবে। পর্দা সরানোর কথা বলতে ভয় খামচে ধরল নূরের কলিজা। সে উৎকণ্ঠার স্বরে অসম্মতি জানিয়ে বলল, না, আম্মা জানতে পারলে আমায় টুকরো টুকরো করে ফেলব। চোখ গরম করে ধারালো দৃষ্টিতে তাকালো মুসা। হাতের তালুতে পিষে নেওয়া পাহাড়ি লতার পেস্ট নূরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে ধর, এটা কপালে লাগা। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল নূর। একটা দীর্ঘশ্বাস ফেলে নিশ্চিত মনে হতে নিল পাহাড়ি লতার পেস্ট। তারপর আস্তে করে নিকাবের ভেতরে হাত ঢুকিয়ে কপালের ক্ষতস্থানে লাগালো। কাটা জায়গা মলমের মতো কাজ করল পেস্টটুকু। অতিরিক্ত জ্বালায় চোখ খিচে বন্ধ করে নিল। দাঁতে দাঁত পিষে শান্ত রাখলো চোখ মুখ। মুষা তেমন একটা ভ্রুক্ষেপ দেখালো না। মরচে ধরা নির্জীব শুকনো শুধালো, সাঁতার জানিস? হ্যাঁ। নূরের হ্যাঁসূচক উত্তর পাওয়ার সাথে সাথে আর 1 সেকেন্ড বিলম্ব করল না। মুষা সোজা পাজাগোলা তুলে নিল নূরকে। নূর কিংকর্তব্য হকচকিয়ে কিছু বলতে যাবে, তার আগে মুসা তাকে ছুঁড়ে ফেলল খালের পানিতে। নূর তাজ্জব, ধৈর্যের সীমা অতিক্রম হলো। রাগে যেতে নিষ্পিস করতে করতে উৎকণ্ঠা কণ্ঠে চেঁচিয়ে উঠল, এটা আপনি কি করলেন? নিজেকে কি ভাবেন? মাথা নষ্ট আপনার। মুসা নিবারক নূরের জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে মন্থর কণ্ঠে বলল, 10 মিনিট সাঁতার কেটে পায়ের ব্যথা কমে এলে বাড়ি চলে যাবি। বিরক্তিতে নূর আর একটু তেতে উঠল এবার। ক্রোধিত কণ্ঠে বলল, তাহলে আপনি আমাকে জোর করে তুলে নিয়ে এলেন কেন? আমি তো মারিয়া, স্মিথের সাথে চলে যেতে পারতাম। মুসা বিনিময়ে আর কোনো প্রত্যুত্তর করত না। নূরকে খালের পানিতে একা ফেলে রেখে চলে গেল চুপচাপ। নূর কী প্রতিজ্ঞা দেখাবে ভেবে পেল না। লোকটা বড় অদ্ভুত, সাথে অদ্ভুত তার কাজকর্মগুলি। লোকটা তাকে কিছু একটা আছে, হয়তো শয়তান নয়তো দানব। সে সাধারণ মানুষের মতো স্বভাব নয়, এই ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছে নূর। লোকটাকে দেখলে মনে হয় সাক্ষাৎ শয়তান। মস্তিষ্কটা তেমন বিকৃত। এ পর্যন্ত তার করা প্রতিটি কাজ অদ্ভুত, বড্ড বেশি অদ্ভুত, ভয়ঙ্কর বলা যায়। কথাগুলো মনে আনমনে ভাবতে ভাবতে কিছুক্ষণ খালের পানিতে সাঁতার কাটল নূর। তারপর পানি থেকে উঠে বুঝতে পারল পায়ের ব্যথাটা সত্যি সত্যি অনেকটা কমেছে। হেঁটে বাড়ি ফেরা যাবে অন্তত। পরনে বোরখাসহ পুরো শরীর ভিজিয়ে বাড়ি ফিরল নূর। বাড়ি আসতে ভেজা শরীর পড়ল জামিলার সামনে। জামিলা এমনিতে সহ্য করতে পারে না নূরকে। নূরের স্কুলে যাওয়া নিয়ে বিরোধ আছে তার। জামিলার ধারণা নূর স্কুলে গিয়ে নতুন করে কেলেঙ্কার রটাবে, প্রেম প্রীতিতে চক্করে পড়ে নতুন করে চুলকানি মাখবে।
তাদের মুখে। এমনিতে এই মেয়ের জন্ম হয়েছে তাদের অসম্মান আর নিচু করার জন্য। নূরের উপর অযথা চটে থাকা মানুষটা নূরের ভেজা শরীর দিকে আর একটু চটল বোধ হয়। কর্কশ কণ্ঠে বলে, এই অবস্থা কে তোর? নূর চুপ করে কিছু একটা ভাবলো। একটু আগের ঘটনা বললে দোষ থাকুক আর না থাকুক মা তাকেই কথা শোনাবে নিশ্চিত। তাই মুসার কথা সম্পূর্ণ এড়িয়ে নিচু কণ্ঠে বলল, মাথা ঘুরে খালে পড়ে গেছিলাম আম্মা। ঘুরান খাইয়া পরশ কেমনে আবার? শরীর রগবল নাই? কইছি না ঠিকমতো খাইতে। কথা বলতে বলতে ঘরের বাইরে বেরিয়ে এলো নূরের বাবা। বেশ বড় লোক নয় তারা, আবার মধ্যবিত্ত বলা চলে না। নূরের বাবা রিক্সা চালায়। পুরো সংসার আর তার দুই বোনের ভরণ পোষণের দায়িত্ব তার বাবার কাঁধে। সকালে ভোরে রিক্সা নিয়ে বেরান তিনি, ফিরে আসেন সেই রাত 10টায়। এর মাঝে দুপুরে একবার আসেন ভাত খেতে, কখনো কখনো আসেন না। আজ বোধহয় দুপুরে ভাত খেতে এসেছেন তিনি। এসে শুনতে পেয়েছেন নূরের শরীর খারাপের কথা। বাবার প্রশ্নে কি বলবে ভেবে পেল না নূর। বিনম্র স্বরে বলল, আসলে আব্বা শরীরে জ্বর ছিল তাই হয়তো। জ্বর নিয়ে স্কুলে গেছিস কেন? নতুন করে আরো বদনাম রটানোর মন চায় নাকি তোর? বাবার মুখে এমন কথা শুনে চকিত তাকালো নূর। তড়াক করে বলল, কি গো আব্বা, বদনাম কেন রটাবা? বসির কণ্ঠ নরম করে মাথায় হাত রাখলো নূরে। ভেঙে আসা ধরা কণ্ঠে বলল, দুনিয়াটা এত সোজা মনে করিস না মা। একেই তোর কলঙ্কের শেষ নেই, তার উপর যদি মানসি শুনে তুই হুটহাট কইরে মাথা ঘুরে পড়ে যাইস, তখন ভাইবে নিবে তোর ভিতরে বড় কোনো রোগ বাসা বাঁধছে। তখন তোরে বিয়ে দিতে পারুম না রে মা। বাপ মেয়ের এমন আধিক্যতা অসহ্য লাগলো জামিলার। এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে হনহন করে ঢুকলো ঘরের ভিতরে। এদিকে নূরের ভিতরটা দুমড়ে মুচড়ে এলো, কান্না রোধ হলো কণ্ঠনালী। এতদিন ভেবেছিল একমাত্র বাবাই তাকে ভালোবেসে, ভেবেছিল তার জীবনে ভুল করে লেগে যাওয়া কলঙ্কগুলো ফুল হিসাবে গ্রহণ করছে তার বাবা। কিন্তু আজ তার সমস্ত ধারণা মিথ্যে হলো। পৃথিবীতে একমাত্র ভালোবাসার মানুষ মনে করে আসা বাবা তাকেও ভালোবাসায় রাখে না, সহানুভূতিতে রাখে। তার অন্ধকার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নিজেদের মান সম্মান নিয়ে। চিন্তা করাটা স্বাভাবিক। তার জন্য কম তো অসম্মানিত হয়নি এই লোকটা। কিন্তু এতে তার কি দোষ সে ভেবে পায় না, কিছুতেই ভেবে পায় না তার। তবে খুব করে বুঝে গেছে, সে যতই বড় হচ্ছে ততই তার বাবা মায়ের কাঁধের বোঝা ভারী হচ্ছে। তিক্ত সত্য কথাগুলো ভাবতে চোখ থেকে দুফোঁটা তরল গড়িয়ে পড়ল নূরে। সে বিষাদমাখা কণ্ঠে বলল, চিন্তা কইরেন না আব্বা, আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি যেন কইরা আমার যেন একটা বিয়ে হয়, আমার নিয়া তোমাকে সকল চিন্তা যেন দূর হয়। তারপর ঘোলা চোখ দুটো উত্তপ্ত আকাশের উত্তাপ রৌদ্রের দিকে নিঃশ্বসিত কণ্ঠে বিড়বিড়ালো, নয়তো কোনো মিরাক্কেল হোক, সেই নরপশুটা ফিরে আসুক আর বলুক, কি অন্যায় ছিল আমার। ঘটনার চতুর্থতম দিন। পরিবেশ ঠান্ডা। কয়েকদিন একটু ব্যস্ততায় কেটেছে মুসার, তবে আজ তার ব্যস্ততা নেই। সকাল সকাল উঠে চলে গেছিল একটা ইন্টারভিউ দিতে। একটা চাকরির প্রয়োজন, ভীষণ রকমের প্রয়োজন একটা চাকরি। ইন্টারভিউটা ঠিকঠাক মতো হয়েছিল, তবে মুসা শিওর এই চাকরিটা তার হবে না। একটা মোটা অঙ্কের ঘুষ চেয়েছিল কর্তৃপক্ষ, যে এই টাকাটা মুসার পক্ষে জোগাড় করা সম্ভব না। তাই সে ধরে নিয়েছে চাকরিটা আর হবে না। তার হাতের মুঠোয় কয়েকটা কাগজ পুড়ছে, ইচ্ছে করছে পোড়াচ্ছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ফুলকি দিয়ে তাকিয়ে আচমকা কান্না করে দিল সে। তারপর কি মনে করে জানি চুপ হয়ে গেল, ঘাড় কাত করে অদ্ভুতভাবে। পরপর আবার হেসে উঠল হো হো করে। হুটহাট কাঁদে, আবার কখন হাসে। কিন্তু কেন হাসে বা কেন কাঁদে এর যথাযথ কোনো কারণ নেই তার কাছে। তার ইচ্ছে হলে হাসে, ইচ্ছে হলে কাঁদে। তার হাসি কান্না জন্য পর্যাপ্ত দুঃখ বা আনন্দের প্রয়োজন হয় না। কাগজগুলো দাউ দাউ করে পোড়ার সঙ্গে সঙ্গে তার হাসির শব্দ বাড়ল কয়েক গুণ। এর মাঝে পাশে এসে বসলো শামীম। মুসাকে এমন অদ্ভুতভাবে হাসতে দেখে জিজ্ঞাসা করলো, হাসতেছেন কেন মুসা ভাই? মুসা আগুনের ফুলকি নিয়ে তাকিয়ে নীরব কণ্ঠে বলল, সুখে। মুসার দৃষ্টি অনুসরণ করে শামীম তাকালো পুড়তে থাকা কাগজগুলো দিয়ে। বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, এগুলো কি পুড়তেছেন ভাই? স্বপ্ন। ছোট্ট শব্দে এবার প্রত্যুত্তর করল মুসা। বিনিময়ে শামীমের বিষণ্ণ কণ্ঠে বলল, স্বপ্নকেও পোড়ায় ভাই? স্বপ্ন তো রাখতে হয় বুকের ভিতর আলগাইয়ে যত্ন কইরা। গরিবের বুকে স্বপ্ন থাকতে নেই। আমার স্বপ্ন পোড়ানো আগুন
এ ভাদ্রে দেখেই। মুসার কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল শামীম। বিরাগী কণ্ঠে বলল, ঠিক কইছেন ভাই, আমাদের পেটের আগুন সব দখল করে রাখছে। স্বপ্ন তো আর ভাত মেলে না। মুসা কি মনে করে জানি মলিন কণ্ঠে বলল, আমার একটা চাকরি লাগবো শামীম, যে কোনো মূল্যে একটা চাকরি লাগবো। নতুন শার্ট প্যান্ট পইরা গলায় টাই ঝুলে আমি অফিস যাবো। আমার আম্মা আমার জন্য দোয়া করব। আমার অফিস থেকে ফেরার অপেক্ষায় থাকবো। আমি আম্মার মুখে খুশি আর খুশি দেখুন। এই একটা দিন কবে আইব শামীম? শামীম হতাশায় ভরা কণ্ঠে প্রত্যুত্তর করলো, চেষ্টা তো কম করে না ভাই। ইন্টারভিউ তো মেলা মেলা দিছেন, একটা তো হইল না। হইব শামীম, আমার আম্মা যখন কইছে আমার একটা চাকরি পাইতে হবে। চাকরি না হয়েছে ভালো হয়েছে ভাই। আগেরবার যেখানে ইন্টারভিউ দিছিলেন সেখানে খোঁজ নিয়েছিলাম, আপনার বদলে অন্য একজন নিয়েছে। সেই লোক নাকি কেউ সেই অফিসে 2 হাত আর জিভ কেটে রেখে গেছে। শামীম শঙ্কিত কণ্ঠে কথাগুলো নিতান্ত রসিকতা মনে হলো মুসার কাছে। তার ঠোঁটের নিচে ফুটে উঠল রহস্যময় বিকৃত এক হাসি। সে অদ্ভুত ভঙ্গিতে বলল, এটা নিশ্চয় তার কর্মফল ছিল। নিশ্চয় ওই হাত দিয়ে ঘুষের টাকা আদান প্রদান করেছিল। নিশ্চয় ও জিভ দিয়ে মিথ্যা কথা বলছিল। মুসার এমন রহস্যময় কথা তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না শামীম। প্রতিটি কথা সাধারণভাবে নিয়ে বলল, সে যাই হোক, তার জায়গা যে আপনি ছিলেন না এটাই বেশ। কিন্তু তার জায়গায় আমি থাকলে আমার তো একটা চাকরি হতো শামীম। মুসার কথায় শামীম হেসে উড়িয়ে দিয়ে বলল, চাকরি দিয়ে কী করবেন ভাই? আপনার তো আর বউ নেই। বউ শব্দটা শুনতে কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মুসার। ডিম ডিম শব্দ করলো হৃদযন্ত্রটা। আনমরে বুকে হাত রাখলো মুসা। বিড়বিড় করে বলল, বউ নেই, হ্যাঁ বউ নেই। পরপর ভিতরটা ছিঁড়ে খুঁড়ে বের হলো কয়েকটা আলগোছের শব্দ। আছে আছে, একটা ইঁদুরের বাচ্চার মতো বউ আছে আমার। কিন্তু পৃথিবীর কোন কোণে আছে তা হয়তো জানা নেই। হয়তো নতুন করে বিয়ে হয়ে গেছে, নয়তো বাচ্চার মাও হয়ে গেছে, হইতে পারে। তাতে আমার কি? তার তো নামও মনে নেই আমার। ঘন সুপারি বাগানের ভিতর একটি অন্ধকার ঘর। চেয়ারম্যানদের গোপন ডেরা ছিল এটা, কিন্তু এখন আর ব্যবহারের যোগ্য নেই। কয়েক বছর হলো বাড়িটা পরিত্যক্ত। চেয়ারম্যান তার দলের ছেলেপিলেদের জন্য এখন অন্য জায়গায় নতুন অফিস খুলছে। মুসা দলে আসার পর এই বাড়ির চাবিটা মুসাকে দেওয়া হয়েছিল একবার, এখানে লুকিয়ে রাখা অনেকগুলো অস্ত্র নিয়ে যাওয়ার জন্য। সেই যে চাবি হাতে এসেছে আর ফেরত দেয়নি মুসা। এই ভাঙাচোরা বাড়িতে বিশেষ কিছু নেই বলে চেয়ারম্যান আর নেয়নি চাবিটা। রায়হানকে সেই বাড়িতে এনে লুকিয়ে রেখেছে মুসা, তবে অক্ষত অবস্থায় নয়। রায়হানের সারা শরীরে মারের চিহ্ন। মুসা যে গত 4 দিন বেধড়ক মেরেছে তাকে তারই প্রমাণ। তার উপর বোধহয় খেতেও দেয়নি, কোনো রকম জিভের গোড়ায় বাঁচিয়ে রেখেছে জ্যানটা। রায়হান চোখ নিভু নিভু। সে ঝাপসা চোখে তাকালো মুসার দিকে। মুসা শান্ত, অদ্ভুত প্রশান্ত মুখে ছুরিতে ধার দিচ্ছে। ধাতব ঘষার প্রতিটি কর্কশ শব্দে কেঁপে উঠছে রায়হানের বুকে। মনে হচ্ছে মৃত্যুদূতের হাসি শুনছে সে। তুই এটা কি করছিস চাচা? জানলে কিন্তু তোকে মাটিতে পুঁতে দিবে। রায়হানের নিম্নময় স্বরের ভীত কণ্ঠে তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না মুসা। শূন্য কণ্ঠে বলল, চেয়ারম্যান আমার বালও পালতে পারবে না ভাই। রায়হান গুমড়ে উঠছে ভয়ে। সে আবার শাসালো মুসাকে, মুসা তুই কিন্তু এটা ঠিক করছিস না। মুসা অভিব্যক্তি এবারও শূন্য মনোযোগ সহকারে ছুরিতে ধার দিতে দিতে নির্জীব কণ্ঠে বলল, আমি তো ভুল করি না ভাইজান। মুসা ছুরিটা হাতে নিয়ে এগিয়ে আসতে অন্তরাত্মা কেঁপে উঠল রায়হানে। সে আতঙ্কিত কণ্ঠে বলল, এই মুসা, এই তুই কি করতে চাইছিস? আপনার জিভটা বেশি কথা বলে ভাইজান, তাই আপনার জন্য একটা নতুন জীব নিয়ে আসি। মুসা নির্লিপ্ত কণ্ঠের উত্তরে আতঙ্কে নীল হয়ে গেল রাইহানের মুখ। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বিধ্বস্ত করে বলল, তুই পাগল হয়ে গেছিস মুসা। মুসা অশরীর ন্যায় হাসলো। বুক পকেটে হাত থেকে বের করলো একটা পলিথিন। পলিথিনের ভিতর থেকে একটা জিভ হাতের তালুতে নিয়ে বাড়িয়ে ধরলো রাইহানের চোখের সামনে। অশুভ কণ্ঠে বলল, দেখেন তো ভাইজান, জিভটা পছন্দ হয় কিনা আপনার? রায়হান থরথর করে কেঁপে উঠল। কম্পিত কণ্ঠে তোতলাতে তোতলা বলল, এটা কিসের জিভ মুসা? মুসা বিকল কণ্ঠে বলল, কেন ভাইজান চিনতে পারছেন না? এটা আপনার প্রিয় কুত্তাটার জিভ।
ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে এলো রায়হানের। মনে হলো চোখের সামনে আজরাইলকে দেখে ফেলেছে সে। চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল হয়ে গেছে। তার মৃত্যু ভয় ফুটে উঠছে সেটাই, কণ্ঠনালীতে কাঁটা ফুটে উঠছে ভয়ে। তবুও খুব কষ্ট করে উচ্চারণ সব দুটো শব্দ, মুসা তুই। জানেন ভাইজান, আপনার কুত্তাটা আমারও অনেক প্রিয় ছিল। তারে মারলে কাটলে সে ঘেউ ঘেউ করতো না, একদম চুপচাপ থাকতো। আফসোস করে বলা মুসার প্রতিটি শব্দ ধারালো ছুরির মতো বিঁধল রায়হানের কলিজায়। রায়হান উত্তেজিত কণ্ঠে বলল, তুই স্বাভাবিক মানুষ না মুসা, তুই নিশ্চিত একটা সাইকো। রায়হানের কথার মাঝে মুসা খপ করে চেপে ধরল রায়হানের জিভ। অন্তত বিনয়ী কণ্ঠে বলল, দেখি তো ভাইজান আপনার জিভটা পাল্টে দেই। মুসা নরপশুর ন্যায় নির্লিপ্ত ভঙ্গিতে ঝাড়ালো ছুরি চালিয়ে দিল রায়হানের। গলা কাটা মুরগির মতো ছটপট করতে করতে অস্ফুট শব্দ করলো, আয়। মুসা বিব্রত হলো না। অজানা তৃপ্তিতে সুখ সুখ গন্ধে ভরে উঠল তার পৈশাচিক হৃদয়। রায়হানের সদ্য কাটা জিভ লাফাতেই থাকলো। তার হাতের তালুতে সে শয়তানের মতো তাকিয়ে রইল তা লাফাতে থাকা জিহ্বার দিকে। এক অজানা মুগ্ধতার সৃষ্টি হলো দৃষ্টি ছাপিয়ে। সর্বশেষে মুসা উদ্ঘাটন করলো তার নারকীয় রূপ। সে হাতে তুলে নিল সুই সুতা কেটে আনা কুকুরের জিহ্বাটা জঘন্যভাবে সেলাই করতে শুরু করলো। থেকে রক্ত বেরিয়ে আসতে, অথচ থামল না মুসার হাত। মুর্দা সেলাই করার মতো সেলাই করেই যাচ্ছে সে। তার ভেতরে কোনো দয়ামায়া অবশিষ্ট নেই। রায়ান তরপাতে তরপাতে জ্ঞান হারালো। বোবা কণ্ঠ থেকে শেষবারের জন্য বের হলো বাঁচার আকুতি, আ মুসা। কাজ শেষ। সে মুগ্ধ দৃষ্টিতে রায়ানের বীভৎস মুখের দিকে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, জিভটা আপনারে বেশ মানাইছে ভাই। তারপর মাথা ঠুকে শ্রদ্ধার সাথে বসলো রায়ানের পায়ের কাছে। নম্র কণ্ঠে বলল, একটা কথা কই ভাই। ভাই ভাই হিসাবে একটা কথা শুনেন দয়া করে। রায়ানের পক্ষ থেকে কোনো উত্তর ভেসে আসে না, যদিও এতে কিছু এল এলোগেলো না মুছার। সে স্বাভাবিক কণ্ঠে শিষ্টাচারপূর্ণ কণ্ঠে বলল, মাইয়া মানুষ মায়ের জাত, দুনিয়ার সব মাইয়া তো মা। আর নার্গিস ম্যাডামের কথা শুনলে আমার আম্মা কত কষ্ট পাইব বলেন তো। মাইয়া মানুষের ইজ্জতে হাত দেওয়া পাপ ভাই। আপনি মোটেও এটা ঠিক করেনি। শুধু এটা মাইয়া ছাড়া দুনিয়ার সব মাইয়া আমার মা। আমার মায়ের ইজ্জতে হাত দিয়ে আপনি মোটেও কাজটা ঠিক করেনি। কথাটা বলে উঠে দাঁড়ালো মুসা। রায়ানের কেটে নেওয়া জিভটা পলিথিনে ঢুকতে বিনম্র কণ্ঠে বলল, আপনার জিভটা নিয়ে গেলাম ভাই। আমি আমার আম্মারে রান্না করে খাবো, আমার আম্মার পেট ভরে ভাত খাবো। বেরিয়ে যাওয়ার আগে পুনরায় কোমল কণ্ঠে মিনতি করে জানিয়ে বলল, দাবি রাইখেন না ভাই, আমি কিন্তু আপনারে আরেকটা জিভ দিয়ে গেছি। মুসা মায়ের হাতে পায়ে দড়ি বাঁধছে লিজা। একটু আগে গোসল করানোর জন্য খুলছিল, তখন পালাতে নিচ্ছিল। বিড়বিড় করে কাকে যেন বলছিল, আসছি আসছি মোহন মেহতাব, আমি আসছি। লিজা কিছু জানে না। খাদিজার এমন বারবার আত্মহত্যা করতে চলে যাওয়ার পিছনে ইতিহাস সে জানে না। মহিলা পাগল, মাথা নষ্ট হলো, কত কিছু তো করে অজ্ঞান। তাই খাদিজা এই বিড়বিড় করা কথাগুলো পাগলের প্রলাপ হিসাবে নেয়। লিজা কখন তেমন একটা আগ্রহ দেখায়নি, বোঝার চেষ্টা করেনি, বলেছে কেনই বা বলেছে। মেয়েটা মুসার মায়ের দেখভাল করা নিঃস্বার্থভাবে, যদিও এর জন্য কখনোই মুসার কাছ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা পায় না। ভালোবাসার কাঙাল মেয়েটা, না পেয়েছে তো ভালোবাসা, না তো কখনো মুসার মুখ থেকে শুনেছে ভালো কথা। রাস্তার ওপাশে মাসুদ কাকার দোকানের পেছনে তাদের ঘর। সে অনাথ। ছোটবেলায় বাবা মা মারা গেছে। বুড়ি দাদি ছোট থেকে বড় করেছে তাকে। 4 মাস হলো তিনি মারা গেছেন। তারপর থেকে এ বাড়ি ও বাড়ি কাজ করে পেট চালায়। মুসার মায়ের দেখভাল করে সেই সূত্রে। মনে মনে ভালোবাসে বলেই কিনা বিনা পারিশ্রমিকে একটা পাগল মানুষের দেখাশোনা করে। অথচ মুসা বুঝেও না, কখনো ফিরেও তাকায় না তার চোখের দিকে। মুসা এক নির্মম প্রেমিক, যে চোখের ভাষা বুঝে না, মনের কথা শোনে না। ভাবনার মাঝে ঘরে ঢুকলো মুসা। লিজার দড়ি বাঁধা প্রায় শেষ। মুসাকে দেখলে তার কেমন জানি লাগে। ভয় আর অস্বস্তিতে গুলিয়ে যায় সবকিছু। মিয়ে যাওয়া কণ্ঠে বলে, মুসা ভাই, আম্মারে মাত্র গোসল করাই দিলাম। পালাইয়া যাইতে নিছিল, অনেক কষ্ট করে সামলাছি। মুসা ঠান্ডা দৃষ্টিতে এক পলক তাকালো লিজার দিকে। চাপা ক্ষোভ প্রকাশ করে বলল, আমার আম্মারে আর কখনো আম্মা কবি না। মুসা ভারী কণ্ঠে লিজা চাবুক মারল ভয়ে। শুকনো ঢোক গিলে গলৎকরণ করে বলল, ভুল হয়ে গেছে ভাই। মুসা
ফিরেও তাকালো না লিজার দিকে। তাকানোর আগ্রহ নেই বড় ছেলে। সে তার বুক পকেট থেকে একটা পলিথিনের একটা ছোট্ট ব্যাগ লিজার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধর। লিজা হাত বাড়িয়ে হাতে নিল ব্যাগটা। তবে ভেতরে কে আছে বুঝতে না পারে জিজ্ঞাসা করলো, এটা কি মুসা ভাই? জিপ। মুসা উত্তরে হকচকালো লিজা। কোনো এক অজানা ভয়ে দিরিম করে উঠল বুকের ভেতর। হাত থেকে ছিটকে পড়ে গেল পলিথিনের ব্যাগটা। সে অস্ফুট হলো, জিভ। মুসা শার্টের বোতাম খুলছিল এক এক করে। লিজার হাত থেকে পলিথিনে পড়ে যেতে দিকে মাঝপথে থমকে গেল। তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লিজার বিভ্রান্ত মুখের দিকে। তারপর আস্তে ধীরে ঝুঁকে গিয়ে মেঝে থেকে তুলে নিল পলিথিনের ব্যাগটা। পুনরায় একই ভঙ্গিতে ব্যাগটা লিজার দিকে বাড়িয়ে দিয়ে গা হিম করা অদ্ভুত তরল কণ্ঠে বলল, গরুর জিভ আমার আম্মার অনেক প্রিয়। সুন্দর মতো টুকরো টুকরো করে আনছি। তুই শুধু তেল মশলা দিয়ে মজা করে রাঁধবি। লিজার বুকের উপর থেকে পাথর নামলো বোধহয়। বড় করে শ্বাস ফেলে হাত বাড়িয়ে নিল ব্যাগটা। নরম কণ্ঠে বলল, আচ্ছা ভাই, আপনি তাহলে গোসল করে আসেন। লিজা চলে যেতে বিছানার সাথে বেঁধে রাখা খাদিজার পায়ের কাছে চুপটি করে বসে পড়ল মুসা। তারপর খাদিজার পায়ের তালুতে আলতো করে চুমু খেয়ে ডাকল, আম্মা। খাদিজা ঘুমিয়ে নেই, জেগেই আছে। তবে টু শব্দ করলো না, সাড়া অবধি দিল না মুসার ডাকেরে। মুসা জানে উত্তর আসবে না। তার মা তার মাথায় হাত রেখে ডাকবে না বাবা বলে। তাই নিরাশ হলো না একদম। না হওয়ারই কথা। যেখানে আশার বীজ নেই সেখানে নিরাশা জন্মাবে কোথায়? মুসা খড়খড় গলায় আবার বলল, আনারে কইরো না আম্মা, পালানোর চেষ্টা কইরো না। তোমারে তো স্বপ্ন পূরণ বাকি। মৃত্যু ব্যতীত কোনো স্বপ্ন নেই মুসা মাহতাব। এতক্ষণে উত্তর ভেসে এলো খাদিজার পক্ষ থেকে। মায়ের উত্তর পেয়ে ভিজে এলো মুসার চোখ। মায়ের কোমল পা দুটো জড়িয়ে ধরল। আচ্ছা আম্মা, তুমি কইছিলা আমি যেন চাকরি করি। তুমি কি আমার চাকরি পাওয়া অবধি পাশে থাকবে না আম্মা? চাকরি? হ্যাঁ আম্মা, আমি তোমার কথা পূরণ করার জন্য একটা চাকরি খুঁজতেছি আম্মা। মোহন মেহতাবের এত বড় কোম্পানি থাকতে তুমি চাকরি খুঁজছো? কে ইন্ডাস্ট্রির সিও পদে জয়েন করো। খাদিজা এবারকার কথাটা কণ্ঠে বেজে এলো মুসার। বুকটা চেপে এলো চাপা যন্ত্রণায়। সে হাঁসফাঁস করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। ধরা গলায় বিড়বিড় করে আনলো, যদি সুযোগ থাকে কে ইন্ডাস্ট্রির সিও নয়, নেতা হব। সেই পাওয়ার হাতের মুঠোয় নিব। যেই পাওয়ার দিয়ে ধ্বংস করা হয়েছিল আমার বাবার স্বপ্নের ইন্ডাস্ট্রি। গত 4 দিনে নূরের পায়ের ব্যথাটা কমেছে। এখন হাঁটতে পারে। নার্গিস ম্যাডামের হত্যার ঝামেলার পর স্কুল বন্ধ আপাতত। মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘরের বাইরে বেরিয়েছে সে। একটা সবুজ রঙের নামাজের হিজাব পরা তার মাথায়। একটা অংশ মুখ ঢেকে রেখেছে নিকাবের মতো। হাঁটতে হাঁটতে কলপাড়ে এসে দেখতে পেল মুসাকে। সম্পূর্ণ উদাম গায়ে শুধুমাত্র একটা গামছা পরে বসে আছে। মুসা গোসল করবে বোধহয়। মুসাকে দেখে নানা প্রশ্ন মাথা সাড়া দিয়ে উঠল নূরের মনের মধ্যে। সে আর বিলম্ব করল না। না দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো মুসার পিছনে। চটচটে কণ্ঠে বলল, আমার কিছু বলার আছে ভাইয়া। মুসা ঘাড় ঘুরে তাকালো নূরের দিকে। তবে তেমন একটা পাত্তা দিল না নূরকে। খুঁচিতে গুজে রাখা সিগারেটের পকেট থেকে বের করে রাখলো 2 ঠোঁটের ভাঁজে। তারপর ম্যাচটা বাক্সটা খুলতে দেখতে পেল একটা কাঠি নেই সেখানে। সে চোখ তুলে তাকালো নূরের মিনসে মুখের দিকে। ম্যাচের বাক্সটা অদূরে ছুঁড়ে মেরে একরোখা কণ্ঠে বলল, ম্যাচের কাঠি শেষ, যা তোদের রান্নাঘর থেকে নিয়ে আয়। নূরের মুখটা চুপসে গেল। যদিও মুসার দেখার উপায় নেই। মাথায় বড়সড় একটা হিজাব। 2 চোখ বাদে সম্পূর্ণ মুখ ঢাকা থাকে। সে বিশ্বাস করতে বলল, গোসল করার সময় সিগারেট খাইবেন? মুসা তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না। চাপা কণ্ঠে বলল, এটা সিগারেট না, এটা বিড়ি, আকিজ বিড়ি। নূর বিরক্তিতে কটমট করে তাকালো। কোনো রকম শব্দ না করে ধূপধাপ পা ফেলে রান্নাঘরের দিকে হাতে করে একটা লাইটার নিয়ে ফিরে এলো কয়েক মিনিটের মধ্যে। এর মধ্যে লাইটার মুসার সামনে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই নিন। মুসা নিরাবেগ ভঙ্গিতে লাইটার হাতে নিয়ে আগুন ধরালো সিগারেটে। এদিকে অভ্যন্তরীণ ক্রোধে রিরি করছে নূরের শরীর। সে দমিত স্বরে বলল, এবার আমার প্রশ্নের উত্তর দিন। নূর প্রশ্ন করার জন্য উদ্যত হতে মুসা আবারও বলল, কল চেপে দিন। নূর তিক্ত বিরক্ত হয়ে চোখ রাঙিয়ে তাকালো। তবে কোনোরূপ শব্দ ব্যয় করল না এবারও। চুপচাপ কল চেপে পানি ভর্তি করতে শুরু করলো বালতিতে। কয়েক মিনিটের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করলো সে। তপ্ত শ্বাস ফেলে আবারও প্রশ্ন করতে চাইল, স্কুলের ঘটনা?
জাঙ্গিটা নিয়ে আয় খাটের উপর থেকে। মুসা এবারকার কথায় রাগে আগুন জ্বলে উঠল নূরের মাথায়। ভীষণ ক্ষুব্ধ হয়ে দাঁতে দাঁত চেপে ওসব নোংরা জিনিস স্পর্শ করতে পারবো না আমি। নাটক মারায় কথাটা বিড়বিড় করে কোমরে বাঁধা গামছায় হাত লাগায় মুসা। নূর তখনও দাঁড়িয়েছে শক্ত হয়ে। প্রশ্নের উত্তর না নিয়ে সে এখান থেকে যাবে না। সে জানতে চায় নার্গিস ম্যাডামের হত্যার সাথে মুসা কোনোভাবে হাত আছে কিনা। সেদিন কোনো এভিডেন্স সরিয়ে ফেলার কথা বলে হয়েছিল তাকে। ওই সব কিছুর উত্তর তো তাকে জানতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে দু হাতে হিজাব খামচে ধরে দাঁড়িয়ে রইল নূর। এদিকে নূরকে এমন বেহার মতো দাঁড়িয়ে থাকতে দেখে রেগে গেল মুসা। দুই হাতে কোমরে বাঁধা গামছা দুই দিকে সরিয়ে রকচাটা কণ্ঠে বলে উঠল, দাঁড়ায় আছিস কেন? কাশফুলের বাগান দেখবি? আয় দেখাই। সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নিল নূর। এমন কুৎসিত দৃশ্য দেখার আগে মরণ হোক। কি জঘন্য রকমের খারাপ এই মানুষ। লজ্জা শরমের ল তো নাই এই লোকের মধ্যে, অবশিষ্ট নেই বলে মনে হচ্ছে। নূর চোখ বন্ধ রেখে ঘৃণিত কণ্ঠে বলে, ছি, এত নোংরা কেন আপনি? চোখের সামনে থেকে যা। মুসা গমগমে কণ্ঠে শির দ্বারা শক্ত হেলে গেলে দাঁড়ালো। নূর দম বন্ধ করা এক নিঃশ্বাসে বলল, এতগুলো কাজ করিয়েছেন যখন প্রশ্নের উত্তর না নিয়ে যাব না আমি। কোনো প্রতি উত্তর করল না মুসা। নূরের চোখে একই ভাব বন্ধ। নূর ভেতরকার ক্রোধ দমিয়ে রেখে দমিত কণ্ঠে বলল, ম্যামকে করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। মুসা প্রতিক্রিয়া দেখালো না এবার। তামাটে ঠোঁটের ভাঁজে সিগারেটের সুকটান দিতে ব্যস্ত সে। নূরের এসব আজাইরে প্রশ্ন তার কাছে পাগলের প্রলাপ ছাড়া আপাতত আর কিছুই মনে হচ্ছে না। নূর কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, কাজটা আপনি করেননি তো? সিগারেট ধরে রাখা মুসার হাতটা এক মুহূর্তের জন্য শরম করল। মুসা শান্তভাবে নিজের মুখটা এগিয়ে নিয়ে রাখলো নূরের কানের কাছে। দাঁতে দাঁত চেপে হেসে হেসে বলল, বুড়ি, টাইম নেই আমার। চলবে। প্রথম পর্ব, কলঙ্কের কারুকার্য। কালকেও দেবো। ভালো লাগবে। আশা করি পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। যা যা গল্প শুরু করি আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন, সব গল্পই পাবেন। কমেন্ট করবেন। সাজের মায়া, আকাশ বিয়ে সবই দিব। আকাশ বিয়েটা আর একটা পর্ব আছে।